আসসালামাইকুম, কি অবস্থা সবার? একটু লেট হয়ে গেছে টাইম ঝামেলার কারণে। যাই হোক, সবাই সাউন্ড ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা ভাইকে একটু ইচ্ছে জানা, সবকিছু ঠিক আছে কিনা এটা জানা। আজকে আমরা কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স দুইটাই সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যতটা পারি। আশা করি সবাই সাথে থাকবি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যা। ওয়ালাইকুম আসসালাম, সব কিছু ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে আমরা কি 22-23 সেশনের ফিজিক্স আর কেমিস্ট্রিটা বাকি ছিল আমাদের। ঠিক আছে, আমাদের ম্যাথ নেওয়া হয়েছে, বাংলা, ইংলিশ, তারপর কি বায়োলজি, এটাও কভার হয়েছে। জাস্ট আমরা আজকে কি করব, ফিজিক্স আর কি রুটিন এই আজকে সন্ধ্যার পরেই পাওয়া যাবে ইনশাল্লাহ। রুটিন আজকে সন্ধ্যার পর পাওয়া যাবে। আর কালকে ওরিয়েন্টেশনে তো সব থাকবে ইনশাল্লাহ, কি কি করব না করবো সব কিছু পাবা ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করব, তারপর কি ফিজিক্সে ঢুকবো। আচ্ছা, আমরা সবাই মিলে একসাথে পড়বো। সবাই একটু লাইভটা শেয়ার করছস? সবাই একটু লাইভটা শেয়ার কর। সবাই একটু লাইভটা শেয়ার কর। ওকে, ওরিয়েন্টেশনের পর ক্লাস শুরু হবে, মানে 16 তারিখ। হ্যাঁ, ক্লাস 16 তারিখ থেকে শুরু হবে। কালকে ওরিয়েন্টেশন হবে, ক্লাস 16 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে চলো আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখো। 1 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। আচ্ছা, বলছে কোন অ্যাসিডটা অণুবন্ধী ক্ষারক সবচাইতে দুর্বল? কোন অ্যাসিডটার অণুবন্ধী ক্ষারক সবচাইতে দুর্বল? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর অণুবন্ধী ক্ষারক বা অম্ল ক্ষারক থেকে কোশ্চেন আসে না, এটা হইতেই পারে না। ঠিক আছে, দেখো ভাইয়া কিভাবে পড়ায় বা ভাইয়া কিভাবে বলে সবসময়, আমি সবসময় বলি অণু মানে উল্টা। ঠিক আছে, অণু যেখানে উল্লেখ থাকবে অণু মানে কি, সবসময় মনে রাখবে অণু মানে উৎপাদ হয়। অণুবন্ধী সবসময় উৎপাদ হয়, আর অণুবন্ধী সবসময় কি হয়, উল্টা হয়। কি হয়? উল্টা। তাহলে অণুবন্ধী মানে উৎপাদ, অণুবন্ধী মানে উল্টা। ঠিক আছে, তাহলে সেটা অণুবন্ধী অম্ল হোক, অণুবন্ধী ক্ষার হোক। তাহলে তুমি এই অণুবন্ধী যারা আছে তাদেরকে তুমি চিনো না, বাট এসিড ক্ষারে তো আমি চিনি যে কোনটা সবল এসিড, কোনটা দুর্বল এসিড। তাহলে বাচ্চা কাচ্চা আমার একটু কমেন্ট করতে হয় না যে কোনটা সবচাইতে সবল এসিড। যেটা সবচাইতে সবল এসিড হবে সেটার উল্টাই দিলে কি হয়ে যাবে, সেটা সবচাইতে দুর্বল অণুবন্ধী ক্ষার। আমি বলছি অণু মানে উল্টা, যেটা সবল এসিড সেটা হবে ক্ষার, উল্টা যাবে। আর যেটা সবচেয়ে সবল সেটা কি হয়ে যাবে, উল্টা যাবে, দুর্বল হবে। বুঝছি কিনা? তাহলে আমার এখানে দেখা উচিত যে কোনটা সবচাইতে তীব্র অ্যাসিড, কোনটা সবচাইতে তীব্র অ্যাসিড। আমরা জানি ইথানোয়িক অ্যাসিড দেয়া আছে, এই যে একটা ক্লোরিন যুক্ত, তারপর কি দুইটা ক্লোরিন আছে, তারপর তিনটা ক্লোরিন। এখানে ধরো একটা ক্লোরিন, ঠিক আছে, এইখানে দুইটা ক্লোরিন, এখানে কয়টা ক্লোরিন, তিনটা ক্লোরিন। তাহলে কোন ক্লোরিন, কত ক্লোরিন থাকলে আমরা জানি সক্রিয়তা বৃদ্ধি পায়? তাহলে সবচাইতে বেশি ক্লোরিন আছে কই, ডিতে। ডিতে কি আছে, বেশি ক্লোরিন। তার মানে এটা সবচাইতে তীব্র অ্যাসিড। আবার তাহলে এটা কি, এটা তীব্র অ্যাসিড। এটা কি তীব্র অ্যাসিড, ক্লিয়ার? এটা সবচাইতে তীব্র অ্যাসিড। যেহেতু এটা সবচাইতে তীব্র অ্যাসিড, অণু মানে যেহেতু উল্টা, তাহলে এটা কি তীব্র অ্যাসিড, এটা মানে ক্ষার। আর যেহেতু এটা তীব্র, তার মানে এটা কি হবে, দুর্বল। তাহলে আনসার কি হবে বলো? আনসার কি হবে, কোন অ্যাসিডটার অণুবন্ধী ক্ষারক সবচাইতে দুর্বল? তাহলে ওইটা যেহেতু সবচাইতে তীব্র, তাহলে অ্যান্সার কি হবে বলো, দুর্বল হবে। অ্যাসিড গুলার অণুবন্ধী ক্ষার সবসময় কি হয়, দুর্বল হয়। ঠিক আছে, আচ্ছা এটা ভুল দেয়, ভুল না, ঠিকই তো দেয়, 3 দেয়। আচ্ছা ডি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আনসার কি হবে, ডি হবে। আনসার কি হবে, ডি হবে। জিএসটি শর্ট সিলেবাস হয়, কিন্তু একটা দুইটা কিছু কোশ্চেন ফুল সিলেবাস থেকে আসে। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলো, 2 নাম্বারটা। AlCl4 মাইনাস এর আকার কেমন হবে? AlCl4 মাইনাস এর আকার কেমন হবে? ঠিক আছে, সংকরণ থেকে কোশ্চেনটা আসছে কি, AlCl4 মাইনাস এটার আকারটা কেমন হবে? ভাইয়া কি জানি ট্রিক শিখিয়েছিল, সংকরণ হাইব্রিডাইজেশন সূত্রের হাফ কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু কিভাবে বের করি আমরা, এই যে যেটা সংখ্যায় কম সেটা কেন্দ্রীয় পরমাণু। ক্লোরিন আছে 4টা, অ্যালুমিনিয়াম আছে কয়টা, একটা। তাহলে সংখ্যায় কম কোনটা, অ্যালুমিনিয়াম। তাহলে কেন্দ্রীয় পরমাণু কয়টা, কে, অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ কত, আমরা সবাই জানি অ্যালুমিনিয়াম 13 নাম্বার গ্রুপ। 13 মানে 3, 13 মানে বা 3-এর এ। তাহলে এই যে 3 বসাবো আমরা, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, আমি বলছি একযোজী পরমাণুর সংখ্যা সবসময় হ্যালোজেন না হয় হাইড্রোজেন হয়। কি আছে, হ্যালোজেন কয়টা, 4টা। সিস্টেম আয়ন যদি থাকে, আয়ন যদি থাকে, কি থাকে, যদি আয়ন অবস্থায় থাকে, আমরা মাথায় রাখবো আয়ন যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস। আছে কি মাইনাস, তাহলে আমরা প্লাস লিখবো, তাহলে প্লাস।
বুঝছি কিনা? কত মাইনাস আছে? 1 মাইনাস, তাহলে কত প্লাস হবে? 1 প্লাস। বুঝছি কিনা? তাহলে 4 আর হচ্ছে 3, 7 আর 1 কত হয়? 8, 8 রে 2 দ্বারা ভাগ করলে 4, 4 মানে কি s p কয়টা? 3টা হবে, sp3। তাহলে sp3 হচ্ছে আকৃতি কেমন হয়? আমরা জানি 4টা জিনিস নিয়ে কি হয়? চতুস্থলকীয়। তাহলে কি হবে বললাম? চতুস্থলকীয় হবে। তাহলে आंसर কি হবে? চতুস্থলকীয়। বুঝছি? বুঝছি কিনা বললাম? হ্যাঁ, sp3 তার মানে চতুস্থলকীয়। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে আমরা কোনো সংকরণ যৌগ কিন্তু মুখস্থ করবো না, বাচ্চা কাচ্চা যৌগ মুখস্থ করিস না। বের করার সিস্টেম কি? সূত্রের হাফ, তারপর কি কেন্দ্রীয় পরমাণুর গ্রুপ সংখ্যা। গ্রুপ সংখ্যা বের করার ট্রিক কি শিখাইছি? যে যার পারমাণবিক সংখ্যা যত তার থেকে 2 বাদ দিবা। ঠিক আছে? এটা হচ্ছে কোনটা? দ্বিতীয় পর্যায়ের জন্য। দ্বিতীয় পর্যায়ের জন্য। দ্বিতীয় পর্যায়ের জন্য যার যত পারমাণবিক সংখ্যা তার থেকে 2 বাদ দিবা। যেমন লিথিয়াম, লিথিয়াম, তারপর কি? বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন। এটা যদি পারো তাহলে নিচের গুলো তো অটো তুমি ছন্দমন্দ দিয়ে পারো, তাই না? যেমন লিথিয়ামের পরে কি? সোডিয়াম, বেরিলিয়ামের পরে ম্যাগনেসিয়াম জানি আমরা, বোরন, অ্যালুমিনিয়াম, কার্বনের পরে কার্বন, সিলিকন, এগুলো জানি না? নাইট্রোজেন, ফসফরাস, অক্সিজেন, সালফার, এগুলো জানি। তাহলে এটা বের করা, এটা কত? 3, এটা কত? 4, এটা হচ্ছে 5, 6, 7, 8, 9। আমি কত বাদ দিতে বলছি? 2 বাদ দিবা। 2 বাদ দিলে এটা কত বলতো? এটা গ্রুপ 1 এর। এটা কত? 2 বাদ দিলে গ্রুপ 2 এর। এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। 1 মানে কত? একই। 2 মানে 2। আচ্ছা, কিন্তু 3 মানে কত জানি? 3 রে আমরা আধুনিক পর্যায়ের সাথে 13 বলি। এটা কত তাহলে? 14, এটা কত? 15, এটা 16, এটা হচ্ছে কত? 17। এখন তুমি বলতে পারো নিয়ন, নিয়ন 10 না? নিয়ন 10। এখান থেকে 2 বাদ দিলে কত হয়? 8। এটা 18 নম্বর গ্রুপের মৌল। তাহলে তুমি দেখো এই যে এখানে যে বের করার সিস্টেমটা, এটা কিন্তু খুব সহজেই বের করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তারপর আসো। ওকে, এমআরআই প্রযুক্তিতে কোন বর্ণালীমিতিক পদ্ধতিটা প্রয়োগ করা হয়? এমআরআই পদ্ধতি, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? চুম্বক অনুরণন প্রতিচ্ছবি। চুম্বক অনুরণন প্রতিচ্ছবি, যারা জানি তারা কমেন্ট করবো আমরা। চুম্বক অনুরণন প্রতিচ্ছবি। আচ্ছা, ওকে, হ্যাঁ, যারা জানি তারা হচ্ছে কমেন্ট করবো। হ্যাঁ, জেরিন সাফা বলছে হ্যাঁ এনএমআরআই, বাকিরা কমেন্ট করো। তাহলে এমআরআই পদ্ধতির ক্ষেত্রে কোন রশ্মিটা ব্যবহার করা হয়? আমরা জানি সেটা কি? সেটা হচ্ছে এনএমআর। এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। কি ইউজ করা হয়? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স যে ইউজ করো, এগুলো কোন ধরনের পরমাণু খুব আসে তোমার ভার্সিটি লাইফে? এই যে এই লাইফ তোমার পার করতেছে, মানে অ্যাডমিশন লাইফ, সামনে কি আছে? 2টা পরীক্ষা আছে, একটা হচ্ছে জিএসটি আর একটা হচ্ছে কৃষি। এই 2টা পরীক্ষার কোনো না কোনো পরীক্ষায় তুমি এখান থেকে একটা কোশ্চেন পাইতেই পারো। তাহলে এনএমআর এই পরমাণুগুলো আমরা মনে রাখবো, এই যে উপরে যেটা থাকে, উপরে যেটা থাকে সেটাকে ভর সংখ্যা বলি না? ভর সংখ্যা। ভর সংখ্যাটা সবসময় কি হবে? বিজোড় হবে। কি হবে? বিজোড়। ভর সংখ্যাটা কি হবে? বিজোড় হবে। তাইলেই হবে। যেমন হাইড্রোজেন, তার উপরে কি দিলাম? 1। ঠিক আছে? যে ফ্লোরিন, উপরে কি দিলাম? 19। ঠিক আছে? তারপর তুমি যাই দাও না কেন, উপরে যদি বেজোড় থাকে সেটা এনএমআরআই পরমাণু। এত 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 বোঝার কিছু নাই। উপরে বেজোড় পাবা, ওইটাই কি? এনএমআরআই পরমাণু। ক্লিয়ার? তাহলে উপরে বেজোড় থাকলে কি হবে? এনএমআর হবে। ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আনসার কি হবে? এনএমআর। ওকে, পরেরটা আসো। কি বলছে? CH3 হোল ব্র্যাকেট দিয়ে 3, তারপর হচ্ছে ক্লোরিন, মানে বুঝাইছে আর আছে 3টা, তার সাথে সিএল। ঠিক আছে? আর 3টা সিএল, মানে কয় ডিগ্রি এটা বলো তো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার সাথে তুমি পানি দিছো, হইছে অ্যালকোহল। আমি বলি যেখানেই জল সেখানেই হয় কি? অ্যালকোহল। তাহলে এটা কি বিক্রিয়া? এটা একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেটাকে আমরা যারা জানি তারা কমেন্ট করো, যারা জানি তারা আমরা হচ্ছে কমেন্ট করবো। বা প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে? এন্ড প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে একটা ভাগ আছে, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেটাকে আমরা শর্টকাটে বলি এসএন বিক্রিয়া। ঠিক আছে? এই যে এসএন বিক্রিয়াটা আছে, এই এসএন বিক্রিয়া আবার 2 ধরনের হয়। একটা SN1, ঠিক আছে, আরেকটা হচ্ছে SN2। SN1 আর একটা SN2। ভাইয়া কিভাবে পড়ায়? ভাইয়া বলে যে ছোটটাই বড়, বড়টাই ছোট। কি বলে ভাইয়া বলো তো? ছোটটাই বড়, বড়টাই ছোট। এই যে SN1, এটা নামে ছোট, এটা সবকিছু কি হবে? বড় বড় হবে। এইটা 2 ধাপে ঘটে। কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে। এইটা ঠিক আছে, কয় ডিগ্রি হ্যালাইড? যেহেতু সে 1 হবে, সবচেয়ে বড়টা 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটে। 3 ডিগ্রি হ্যালাইড। বুঝছি কিনা? তাহলে ছোটটাই বড়, বড়টাই ছোট। তাহলে কি 2 কি হবে? 1 ডিগ্রি হ্যালাইডে ঘটবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো এটা কয় ডিগ্রি? 3 ডিগ্রি। কয় ডিগ্রি? 3টা আর আছে। তাহলে কয় ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটবে? তাহলে বলো তো, এটা 3 ডিগ্রি যেহেতু আছে, তার মানে SN1 হবে। তাহলে SN1টা হচ্ছে কি? বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। SN1 রিঅ্যাকশন। গুড। এই তো জেরিন, তারপর হচ্ছে কি? রাফিয়া। হ্যাঁ, গুড, সাবাস। এই তো
হ্যাঁ পোলাপান এত লেট কেন এতক্ষণে? ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা কি, রোজা কি লাগিয়ে গেছে পোলাপান? রোজা লাগছে? হাতে কি জং ধরছে, কমেন্ট করা যাচ্ছে না এরকম? হুম। আচ্ছা দেখো, একটু পরে ম্যাথও পড়াবো, যা সব পড়ানো শুরু করবো। চিন্তা করছি যে তোদের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাব। আচ্ছা ওকে, বলছে কতটি কার্যকরী মূলক আছে, এই যে সংকেতটা আছে এই সংকেতে কতগুলা কার্যকরী মূলক আছে এটা তোমার কাছে চাইছে। ঠিক আছে, একদম সিম্পলি আমরা যদি দেখি, এই যে সিও ও আর এটা একটা এস্টার একটা, ওকে। এই যে এটা একটা কিটন মূলক দুইটা, এই যে দ্বিবন্ধন তিনটা, এই যে কয় বন্ধন ত্রিবন্ধন চারটা। ঠিক আছে, আর কোনো আছে? আর কোনো নেই। মাঝখানে একক বন্ধন এটার কোনো অ্যালকেনের কোনো কি নাই, কার্যকরী মূলক নেই। তাহলে আমরা বুঝতেই পারতেছি কয়টা আছে, বিনা কয়টা পাইলাম? চারটা। তাহলে আনসার কি হবে? 4। বুঝছি কিনা? আনসার কি 4। এই তো চারটা। নিপা বলছে, মৌ বলছে, এই তো সাবাস, শক্তি পাইছে মনে হয় পোলাপান। মুসা বলছে, হ্যাঁ অনু হাসান বলছে, সেজুটি বলছে, এই তো গুড। এখন কেমন আসতেছে? সাবাস। এই তো রোজার দিন একটু পরিশ্রম কর, ঠিক আছে, ব্রেনটার একটু খাটা, বসেই তো থাকবে, এখন তার পড়তে ইচ্ছা করবে না, তাই না? আচ্ছা পরেরটাই আসো। প্রোপিন ও বেয়ার বিকারক। ঠিক আছে, প্রোপিন মানে অ্যালকিন দ্বিবন্ধন, তার সাথে বেয়ার বিকারক মানে বেয়ার, আমরা পড়ছি না ব্রোমিন, ব্রোমিন দ্রবণ আর হচ্ছে কি বেয়ার পরীক্ষা। এগুলো কি ধরনের পরীক্ষা বলতো? কি ধরনের পরীক্ষা এটা? এটাকে আমরা বলি যে অসম্পৃক্ততার পরীক্ষা বা অসম্পৃক্ত যৌগ শনাক্তকরণের পরীক্ষা। তাহলে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা। বলছে এবার চাইছে এটা না, চাইছে উৎপন্ন কি হয়, চাইছে কি উৎপন্ন কি হয়। প্রোপিন বলছে, প্রোপ মানে কয় কার্বন? প্রোপ মানে 3 কার্বন। তাহলে যে কোনো জায়গায় তুমি দ্বিবন্ধন দিতে পারো। ঠিক আছে, ধরলাম CH3 CH CH2। তার সাথে তুমি বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা মেনলি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা করে থাকি আমরা। ধরলাম এখানে জারণ ঘটে, জার্মান অক্সিজেন দ্বারা কি ঘটে? জারণ, KMnO4। তাহলে এই যে জারণটা ঘটলে এখানে কি ঘটবে দেখো, খুবই, আমি সবসময় একটা কথা বলি, জৈব যৌগ মানেই কাজ হবে কার্যকরী মূলকে। কাজ হবে কই? কার্যকরী মূলক। কার্যকরী মূলক কোনটুকু, কোন কার্বনের সাথে আছে? এই 2 কার্বনে। তাহলে কাজ কই হবে? সবসময় কাজ সবসময় কার্যকরী মূলকে হবে। তাহলে তুমি পরিবর্তন করবা, চেঞ্জ করবা, যা মন চায় সবকিছু করবা কই? এই 2 কার্বনের মধ্যে। এই কার্বনে কোনো কাজ নেই। ক্লিয়ার? এটা সারা জীবন জৈব রসায়ন সবসময় কাজ হয় মেনলি কার্যকরী মূলকটাতে। কোথায় কাজ হয়? কার্যকরী মূলকটা। ক্লিয়ার? তাহলে এখানে জারণ ঘটছে মানে কি? জারণ ঘটলে ডেফিনেটলি ফার্স্টে অ্যালকোহল হবে, তারপরে অ্যালডিহাইড কিটোন হবে, তারপর হচ্ছে এসিড হবে। তাহলে ফার্স্টটাতেই আমরা যাই। তাহলে 3 কার্বন, প্রথম কার্বনের কোনো চেঞ্জ নাই, CH3। তারপরে এই যে বাকি একক বন্ধন হয়ে যায়, এটা কি যৌগ? অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত যৌগ কি হয়? সম্পৃক্ত হয়। কি হয়? সম্পৃক্ত। কি হবে? সম্পৃক্ত যৌগে পরিণত হবে। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি এখানে কি ছিল? এই যে H, এখানে কি ছিল? H2। তাহলে এই যে ফাঁকা হাতে জারণের ফলে কি তৈরি হবে? দুইটা OH তৈরি হবে, যেটাকে আমরা কি বলি? গ্লাইকল বলি। কি বলি? গ্লাইকল। তাহলে প্রোপাইলিন বা প্রোপিলিন গ্লাইকল একই কথা। প্রোপাইলিন বা প্রোপিলিন গ্লাইকল হবে। তাহলে আনসার কি? সি হবে। বুঝছি কিনা? গ্লাইকল কাকে বলে? দুইটা OH থাকলে তাকে গ্লাইকল বলি আমরা। দুইটা OH থাকলে তাকে আমরা কি বলি? গ্লাইকল বলি। ক্লিয়ার এইটুকু? সি হবে। গুড। অনু আহসান, রিমা, হ্যাঁ সি হবে। গুড, ঠিক আছে। তারপর চলো এরপরেরটাই যাই। 7 নাম্বার দেখো কি বলছে। পিএইচ এর মান 9 থেকে 10 হলে বইলাও দিছে এটা ফেনফথলিন। ঠিক আছে, কিন্তু বলছে তার বর্ণ কোন ধরনের হয়। আমরা জানি মাধ্যম দুইটা আছে, একটা অম্লীয় মাধ্যম, একটা ক্ষারীয় মাধ্যম। আমি সুন্দরভাবে তোমাদেরকে পড়াইছিলাম যে অম্ল বা অ্যাসিড মাধ্যম যেটা আছে সেটাতে ফেনফথলিন বর্ণহীন। কি? বর্ণহীন। তাহলে আরেকটা কি আছে? বেস, ক্ষার মাধ্যম। বেসে কি হয়? হাজারি স্যার বলছে লালচে বেগুনি। হাজারি স্যার কি বলছে? লালচে বেগুনি। কোন কোন বই বলছে গোলাপি। তাহলে কি? গোলাপি বা হচ্ছে কি লালচে, লালচে বেগুনি, লালচে বেগুনি। তাহলে গোলাপি বা লালচে বেগুনি এটা কার বলতো? ফেনফথলিনের। ক্লিয়ার? এটা আমার ইউটিউবে সুন্দরভাবে ভিডিও আছে, সবাই বাচ্চা কাছে ইউটিউবে ঢুকবা, একটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমার সাবস্ক্রাইব হয়ে গেল। তাহলে একটু দেখে নিবি বলবেন। তাহলে কি হবে? লালচে বেগুনি হইতে পারে বা গোলাপি হইতে পারে। যেহেতু লালচে বেগুনি, শুধু বেগুনি না, লালচে বেগুনি বলছে, হলুদ তো নাই, নীল তো নাই, তাহলে আনসার কি হবে? গোলাপি, মেয়েদের ফেভারিট কালার, তাই না? গোলাপি মেয়েদের ফেভারিট কালার না? ঠিক আছে, গোলাপি। হ্যাঁ জ্যোতি। আচ্ছা
তারপর 4 নাম্বার, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, আমরা জানি সবাই এটা, ওকে। কারণ এর সুস্থিতি আয়নের ডি অরবিটাল গুলা কেমন থাকে? পরিপূর্ণ, অর্ধপূর্ণ, আংশিক পূর্ণ বা খালি? বলতো কোনটা হবে? পরিপূর্ণ থাকে, অর্ধপূর্ণ থাকে, বা আংশিক পরিপূর্ণ থাকে, বা খালি থাকে? কোনটা হবে অ্যান্সার? আমরা জানি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, আমরা যারা যারা জানি তারা কমেন্ট করবো, স্ক্যান্ডিয়াম হচ্ছে কত? 21। স্ক্যান্ডিয়াম কত? 21। আমরা কি জানি? 4s3d। আমি কিভাবে শিখাইছি যে 2 যাবে s এ, আর যেটা ডানের সংখ্যা সেটা যাবে কই? ডিতে। তাহলে বুঝাই যাচ্ছে ডিতে একটা ইলেকট্রন আছে। এখন কিছু কিছু বাচ্চা বলবে যে তাইলে তো আংশিক পূর্ণ। তাইলে কি পূর্ণ? আংশিক পূর্ণ। তাহলে এটা কি হইলো আংশিক পূর্ণ? না। আমরা অবস্থান্তর মৌল শর্তই হচ্ছে আয়ন অবস্থায় স্ক্যান্ডিয়াম 3+ আয়ন অবস্থায় থাকে। তাহলে সর্বশেষ শক্তি স্তর থেকে আগে 2টা যাবে, এটা তাহলে আগে 0 হবে, আরেকটা এখনো বাকি, তাহলে এটাও 0। তাহলে 3d কি হয়েছে বলতো? 0। তার মানে 3d কি? খালি। 3d কি? খালি থাকবে। 3d কি থাকবে? খালি থাকবে। তাহলে আনসার কি বলো? 3d খালি। ক্লিয়ার? আচ্ছা, এরপর একটা, কোন যৌগটা সবচেয়ে বেশি পোলার? এই কোশ্চেনটা মোটামুটি সব ভার্সিটি গুলাতেই প্রায়ই আসে, যে কোনটা হচ্ছে পোলার বা হচ্ছে কোনটা ডাইপোল মোমেন্ট শূন্য। ঠিক আছে, এই লাস্ট এই ইয়ারেও মনে কোনো না কোনো ভার্সিটিতে আসছে, হয় হচ্ছে আমার মনে নেই এক্সাক্ট, ডেন্টাল, মেডিকেল বা হচ্ছে রাবি চবি যে কোনো একটা আসছে, বা ঢাবি কোন একটা আসছে এটা। ঠিক আছে, বলো তো কোনটা বেশি পোলার? মনে রাখবা, একটা জৈব যৌগ, একটা কি জৈব যৌগ বা যে কোনো যৌগ, তার উভয় পাশে যদি সেম পরমাণু থাকে, কি বলছি? উভয় পাশে যদি সেম পরমাণু থাকে তাদের ডাইপোল মোমেন্ট শূন্য হয়। ঠিক আছে, দেখো এই যে কার্বন, তার চারপাশে কি আছে? 4টা হাইড্রোজেন, এর ডাইপোল মোমেন্ট শূন্য। এই সাইডটা ক্লোরিন, ডাইপোল মোমেন্ট শূন্য। ঠিক আছে, এখন এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই দুইটার মধ্যে একটা আনসার হবে। এখন ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে ডাইপোল, ডাই মানে 2, পোল মানে প্রান্ত বা মেরু। ঠিক আছে, মানে প্লাস মাইনাস কই বেশি তৈরি হয়, প্লাস মাইনাস, কেমিস্ট্রির ভাষায় বলে প্লাস মাইনাস কই বেশি হবে। এখন দেখো এই পাশে ক্লোরিন আছে 3টা, হাইড্রোজেন আছে একটা। এক হাইড্রোজেন 3 ক্লোরিনের সাথে কি অত ভালো পারবে? নাকি 2 হাইড্রোজেন 2 ক্লোরিন? কোন জায়গায় ভালো সমতা হবে প্লাস মাইনাসের? ডেফিনেটলি যেখানে কি আছে, হাইড্রোজেন বেশি আছে, মানে দুইটা সমান আছে। যেমন হাইড্রোজেন 2টা আছে মানে কি, তাহলে প্লাস যতটুকু হওয়ার কথা মাইনাসও কি থাকবে, দুইটার মধ্যে কিছুটা ব্যালেন্স থাকবে। কিন্তু এখানে তো একটা হাইড্রোজেন, চিপাই পড়ে যাবে না? মাইনকা চিপা কই পড়ে যাবে? মাইনকা চিপাই পড়ে যাবে। তাহলে আনসার কি হবে? তাহলে সি হবে। তাহলে এখান থেকে আমরা 2টা কোশ্চেন শিখলাম। একটা হচ্ছে ডাইপোল মোমেন্ট শূন্য কাদের হয়, কি বলছি? যাদের একই চতুর্পাশে সব সেম জিনিস থাকে তাদের ডাইপোল মোমেন্ট মোটামুটি শূন্য হয়, বা দ্বিপরমাণু কোনো যারা, মানে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য শূন্য, এক কথাই বললে তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কি হয়? শূন্য হয়। দ্বিপরমাণু গুলোও কিন্তু সেম, ডাইপোল মোমেন্ট শূন্য হয়। ক্লিয়ার? তাহলে আমরা 2 টাইপের কোশ্চেন এখান থেকে শিখলাম। ওকে, রিমা, জেরিন, সেজুতি, আনোয়ার, মোহে সবাই সি বলছে, গুড, শাবাশ। এরপর একটা 10 নম্বর কোশ্চেন, হাফ মোল কপারকে, ঠিক আছে, কপার 2+ এ পরিণত করতে কত ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন? এটা 2 ভাবে করতে পারো, ঐকিক নিয়ম ফেলাই দিতে পারো, যে 1 মোলের জন্য 1 মোলের জন্য লাগে হচ্ছে 2 ফ্যারাডে, কারণ চার্জ যত তার ফ্যারাডে তত লাগে। হাফ মোলের জন্য কত লাগবে? ঠিক আছে, হাফ মোল কম হয়েছে তাহলে কি হবে? গুণ হবে, হাফ কাটা কাটলে কত হয়? 1 ফ্যারাডে। বা তুমি ডিরেক্ট সূত্রের মধ্যে বসাইতে পারো, আমরা জানি কিউ সমান সমান NEF, কিউ সমান সমান NEF। ঠিক আছে, এটা কই থেকে আসছে? আমি সুন্দর করে ক্লাসে পড়াইছি বহুত। ঠিক আছে, এইটুকু মুখস্থ করে নিবা। তাহলে কি এন মানে হচ্ছে মোল, মোলের মান হচ্ছে কত? হাফ মোল, ইন্টু ই, ই মানে হচ্ছে কি? তুল্য সংখ্যা। ই মানে কি? তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা বা চার্জ, চার্জ এখানে কত আছে? 2, তাহলে হচ্ছে 2 ফ্যারাডে, তো ফ্যারাডে। ঠিক আছে, তাহলে এই যে 2 2 কাটা 1 ফ্যারাডে। তুমি যেভাবে পড়ো ঐকিক নিয়ম করলে হয়ে যাবে, ওইভাবে করলেও হয়ে যাবে। এই তো 1 ফ্যারাডে। হ্যাঁ, শশী, আরাফাত বলছে, রাফিয়া বলছে, নিপা, হ্যাঁ, আনোয়ার, গুড, ঠিক আছে। এই তো তারপর একটা সুন্দর একটা কোশ্চেন দেখ, এই যে এই কোশ্চেন, এগুলো কোশ্চেন দেখা ভাবে আল্লাহ, এই কেমিস্ট্রি কোশ্চেন তো কঠিন। এই এই হ্যান্ডারসন হেসেলবার্গের সমীকরণ আইছে, পিএইচ সমান PKa প্লাস, ঠিক আছে, লবণ বাই হচ্ছে কি অম্ল। ঠিক আছে, এই এইতে ম্যাথ আইছে, এই ম্যাথ কি আমি করতে পারবো কিনা? হ্যাঁ, এই ম্যাথ কি আমি করতে পারবো কিনা? দেখ এই যেগুলো পিএইচ এর ম্যাথ এত সহজ করে তোদেরকে পড়াই, এরপরে যদি তারা না পাস, যখন দেখবা ঘনমাত্রা যখন সেম থাকবে, কি বলছি বলো, লবণ আর অ্যাসিডের বা লবণ বা ক্ষারের ঘনমাত্রা যখন সেম থাকবে, সেটা লবণ বাই অম্ল বাই লগ, এই পুরাটার মান 0। এটা কি? এটা বড় 0, পুরাটার মান কি? 0। তাহলে পিএইচ আর পিকে তখন সমান হয়ে যায়। আবার দেখো এই টাইপ ম্যাথ যদি আসে, যারা জানি তারা কমেন্ট করবো, এই টাইপ ম্যাথ যদি আসে, যেরকম বড় ম্যাথ তোমার কাছে মনে হচ্ছে এই সমীকরণের ম্যাথ তুমি পারবা না, খেয়াল রাখবা জাস্ট হচ্ছে কি ঘনমাত্রা সমান কিনা,
দেখো ঘনমাত্রা সমান কিনা, দুইটারই ঘনমাত্রা সেম 0.4 যা আমাদের তাই থাকবে, ঘনমাত্রা সেম থাকলেই লগের পুরা মানটাই 0 হয়ে যাবে, কারণ লগ 1 সমান সমান কত 0, 0.4 দিয়ে ভাগ করলে কত হবে 1, লগ 1 এর মান কত 0, বুঝছি? তাহলে আমরা কি এখানে কি পাইতেছি আমরা, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে যে পিএইচ সমান সমান পি কে এ, এটাই তো। এখন ভাইয়া আরেকটা জিনিস তোমাদেরকে বলছিল যে দেখ এরকম যদি 10 এর পাওয়ার মাইনাস থাকে, 10 এর পাওয়ার মাইনাস থাকে, যত আছে পিএইচ ততই হয়, মানে তার চেয়ে এক কম হয়, নরমালি বলছি 4 হবে আর কি, কিন্তু এখানে তো 1ই দেওয়া, লগ 1 এর মান তো 0, তাইলে 4 তখন 4 না, তখন যা আছে তাই 1 থাকলে পিএইচ এর মান, কে এর মান 1 থাকলে এখানে 1 থাকলো, আর তাহলে পাওয়ার যত আছে ততই, পাওয়ার কত আছে 5, তাহলে কি হবে পিকে এর ভ্যালু কত আছে, পড়ারই কিছু নেই, পিকে এর ভ্যালু হচ্ছে কত 5, পিকের ভ্যালু 5, বুঝছি কিনা বলা পার, পিকের ভ্যালু 5, আমার ট্রিক। আবার বলছি পাওয়ার যত থাকবে তার চেয়ে নরমালি এক কম হয় পিএইচ, কিন্তু যদি এখানে বড় সংখ্যা মান থাকে, বাট এখানে যদি 1 থাকে তাহলে পাওয়ার যা আছে তাই, দুনিয়ার সব ম্যাথ মিলবে, তোর দুনিয়ার সব ম্যাথ মিলবে, তুই মিলাই দেখিস মিলবে। তাহলে পিএইচ সমান সমান কত হবে 5 হবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কোন যৌগে সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করার পর তাতে HCl যোগ করলে সাদা ধোঁয়া সৃষ্টি করে? এখন দিছে সবগুলো জৈব যৌগ, দিছে সবগুলো কি জৈব যৌগ, তাই না? হ্যাঁ জৈব যৌগ। এনিলিন দিছে, তারপর কি দিছে ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা কিন্তু ডায়াজোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এনিলিন, তারপর নাইট্রোবেনজিন, এই পাশে কি দিছে অ্যামাইড দিছে, কি দিছে অ্যামাইড দিছে। তাহলে এই এতগুলা জিনিস দিছে, তাহলে এগুলোর মধ্যে কোনটা সাদা ধোঁয়া সৃষ্টি করে? আমরা যারা জানি তারা তো কমেন্ট করব, যারা জানি না তারা হচ্ছে লিখবো যে অ্যামাইড। অ্যামাইড কি করে? অ্যামাইড মানে কি যে CONH2, ঠিক আছে? এই অ্যামাইড যেগুলো আছে এগুলো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, কি করবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি করবে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে দেখো এই যে এখান থেকে কি আছে NH2 আছে না, এখান থেকে একটা হাইড্রোজেন নিবে, নিয়ে হয়ে গেছে NH3 অ্যামোনিয়া, কি হয়েছে অ্যামোনিয়া। বাকি কি যা আছে তাই লিখে দাও COONA, ঠিক আছে? আচ্ছা এইটুকু তোমার মুখ্য না, বাট অ্যামোনিয়া তৈরি হয় এটা হচ্ছে তোমার দরকার। আর আমরা সারা জীবন জানি, বহুত জায়গায় পড়ছি যে অ্যামোনিয়ার সাথে তুমি যদি HCl দাও তাহলে কি উৎপন্ন হয় বলো তো? এই যে NH কয়টা, 3টা আর একটা 4টা, এটা প্লাস ছিল 4টা আর ক্লোরিন, তাহলে NH4Cl, আর এটাই সারা জীবন সাদা ধোঁয়া সৃষ্টি করে, কিন্তু সাদা, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড সাদা ধোঁয়া সৃষ্টি করে, এটা আমাদের সবারই জানা, এটা বিভিন্ন জায়গায় দেয়া আছে। যেমন তুমি ব্যাপন সূত্র পড়ছো, ব্যাপন সূত্রের ক্ষেত্রে যেরকম একটা চিত্র দেয়া থাকে, ইন্টারনেটে পড়ার কথা, ঠিক না? ওটার মধ্যে লেখা ছিল যে সাদা ধোঁয়া সৃষ্টি করে অ্যামোনিয়ার HCl এর বিক্রিয়া, ইভেন আর অনেক জায়গায় ছিল। তাহলে এখন আনসার কোনটা হয় বলো তো? এই যে অ্যামাইড বাবাজি হবে, কোনটা অ্যামাইড, ঠিক আছে? তাহলে অ্যামাইড সাদা ধোঁয়া সৃষ্টি করে, অ্যামাইড হবে। NH2 আছে, হ্যাঁ গুড, সাবাস, এই তো সবাই পারে দেখা যায়, সাবাস, ঠিক আছে। তারপর বলছে হিলিয়াম এর প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত, কত ইলেকট্রন ভোল্ট, শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট। কার মধ্যে বলছে? হিলিয়াম, কিন্তু বাচ্চা কাছে হাইড্রোজেন না, কার কথা বলছে? হিলিয়াম। তাহলে চলো সূত্রটা কি, শক্তির সূত্রটা কি? 2π² m e⁻4, নিচে হচ্ছে h², ঠিক আছে? এখানে হচ্ছে z² ভাগ হচ্ছে কি n²। এই যে এই পুরাটা আমি জাস্ট একটু তোমার বোঝানোর জন্য, এই পুরাটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের ভ্যালু হচ্ছে -1.18 ইন্টু 10⁻18, কত 10⁻18 হবে, কত হবে 10⁻1 না 2 পয়েন্ট আর কি, 2 পয়েন্ট 10⁻, কত 18। আর এইটুকু তাইলে ফিক্সড, এটা কি z² আর হচ্ছে কি n², এইটুকু বুঝছি কিনা আমরা? তাহলে এই পুরা এইটুকুর ভ্যালু হচ্ছে 2 পয়েন্ট, আমি যেভাবে মনে রাখতাম, এই যে দেখো 2 Na18 Na18, এই যে 18 তাহলে z² ভাগ হচ্ছে কি n², এটা হচ্ছে সূত্র। এখন যদি হাইড্রোজেন বলতো তাহলে এই জেডটা আমার দরকার হয় না, জেড মানে পারমাণবিক সংখ্যা, জেড মানে কি পারমাণবিক সংখ্যা, বুঝছি কিনা? তাহলে যদি হাইড্রোজেন হইতো তাহলে আমার দরকার নেই, কিন্তু বলছে কি হিলিয়াম, তার মানে কিন্তু আমার জেড লাগবে। হাইড্রোজেনের না 1, হিলিয়ামের তো কত 2, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার লাগবে। তার মধ্যে আবার বলছে শক্তির পার্থক্য, কি চাইছে? শক্তির পার্থক্য। তাহলে আমরা সেটা কিভাবে বের করব? তাহলে এইটুকু ক্লিয়ার, তাহলে এই সূত্র তো আমার দরকার নাই, জাস্ট আমার এইটুকু মাথায় থাকলেই হবে। আচ্ছা এখন পার্থক্য মানে কি? একটা প্রথম আর একটা দ্বিতীয়, পার্থক্য সবসময় বড়টা মাইনাস ছোটটা হয়, বড়টা মাইনাস কি হয়? ছোটটা হয়। এখন দুইটার ক্ষেত্রেই তো ধ্রুবক এইটুকু কমন কিনা, তাহলে আমরা আগেই কমন নিয়ে নেব, 2.18 ইন্টু হচ্ছে 10⁻, কত 18,
বাকি কি তাইলে আগে বড়টার এইটুকুই তো ডিফারেন্স হবে, তাহলে বড়টার জেড, ঠিক আছে, এটাকে 1 ধরলাম স্কয়ার মাইনাস n1 স্কয়ার, n1 না, এটা 2 ধরবো কারণ যেহেতু এটা বড়টা। আচ্ছা, এটাকে 2 ধরলাম কারণ বড়টা মাইনাস ছোটটা, তাহলে স্কয়ার নিচে হচ্ছে n2 স্কয়ার মাইনাস z1 স্কয়ার ভাগ হচ্ছে কি n1 স্কয়ার। জাস্ট ভ্যালুগুলো তুমি বসাই দাও তাইলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। মাইনাস 2.18 ইন্টু 10 ইনভার্স 18, এটার কত হবে, জেড এর মান হিলিয়াম 2, পারমাণবিক সংখ্যা কত 2, 2 এর স্কয়ার মানে 4, নিচে কত আছে 2, 2 মানে দ্বিতীয় শক্তি স্তর বলছে কিন্তু, এই যে দেখো আবার কইও না কি কইলাম, হয়ে গেল, এই যে দ্বিতীয় থেকে প্রথমে আসছে, তাহলে n এর মান কত 2, তাহলে 2 মানে 2 স্কয়ার মানে 4, ঠিক আছে, মাইনাস, তাহলে জেড হিলিয়াম যেহেতু জেড স্কয়ার তার মানে কত 4, কিন্তু এইবার কত n1 এর মান কত 1, তাহলে 1, ঠিক আছে, আমি একবার স্কয়ার করে দিছি, তাহলে এটার ভ্যালু তো 1, 1 থেকে বাদ দিলে কত -3 এই পাশে আসলে মাইনাস মাইনাস কাটা প্লাস, তাহলে কত 3 দুগুণে 6, 6 পয়েন্ট কত 3 6 3 18 কত হয় কত 48, ঠিক আছে, ইনটু হচ্ছে 10 ইনভার্স 18, বুঝছি কিনা, এটুকু বুঝছি কিনা? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এটুকু ক্লিয়ার। আচ্ছা, তো এখন এটা কিসে আসছে, জোলে আসছে, এটা কিসে আসছে, জোলে আসছে, প্যাচ বাজানো যাবে না, এটা কিসে আসছে, জোলে আসছে, কিন্তু চাইছে কি তোমার ইলেকট্রন বলে চাইছে, তাহলে ইলেকট্রন বলে চাইলে এটার মান হচ্ছে 1.606 ইন্টু 10 ইনভার্স 19 কুলম্ব, ঠিক আছে, কত 19 কুলম্ব, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে 19 কুলম্ব হইলে কি হয় দেখো, তাহলে এই 10 এর পাওয়ার উপরে যাবে, দেখো একটু যদি খেয়াল করো, এটা তো 1.6, এটারে তুমি যদি 16 ধরো, কত 16 দশমিক এখানে নিয়ে আসলা, এটারে তুমি 64 ধরো, তাহলে দেখো কত সুন্দর ভাবে কত যায় 4 × 64, বুঝছি কিনা? তাহলে এটারে কাটলে কত হয় বলো তো, উপরে কত থাকবে 4 থাকবে, বুঝছি, তাহলে আমি 4 ধরলাম, আর এটারে 10 এর বা 19 উপরে উঠলে কত হয় 1 বেশি থাকবে, 18 আর 19 কাটায় যা আবার দেখে 18 আর হচ্ছে কত 19, এই যে পজিটিভ 19 কাটলে কত 10 থাকে, তার মানে কত 40, অ্যারাউন্ড 40 এর কাছাকাছি হবে, তাহলে দেখো 40 কই আছে, এই যে 40 দশমিক সামথিং কত 40.8, 40.8, ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আবার কেন আমি জেটের মান বসাইছি, কারণ হিলিয়াম বলছে, এর জন্য জেটের মান বসাইছি। কেন আমি বড়টা মাইনাস ছোটটা করছি, বলছে পার্থক্য সবসময় বড়টা মাইনাস ছোটটা হয়। কেন আমি জুলে নেই নাই, জুল পর্যন্ত শেষ করলাম না, কারণ তোমার অপশনে ইলেকট্রন বল চাইছে, এই কারণে। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কেমিস্ট্রি কোশ্চেন কি একটু কঠিন ছিল এর আগের বার এই সালে? একটু দু একটা জায়গায় একটু প্যাচের ছিল, পরীক্ষার হলে এগুলো করা একটু প্যাচের ছিল, বিশেষ করে এই যে এই কোশ্চেন আনসার করার জন্য না, বলছে 10 ও 30 ঘন্টায় যথাক্রমে 50% আর কত 87.5% সম্পন্ন হলে কোন ক্রমটা অনুসরণ করে। দেখ তোর বইয়ে একটু যে সহজ করি, এটা একটু মাথার বুদ্ধি থাকলে ঢাপসা করা সহজ। তোমার বইয়ে হাজারি স্যারের বই তো আমরা মিললি পড়ি, হাজারির বইয়ে শুধুমাত্র ম্যাথ আছে, ইভেন ক্রম দিয়া ম্যাথ আছে, ঠিক আছে, অর্ধায়ু ছাড়া ম্যাথ আছে শুধুমাত্র প্রথম ক্রম। তাহলে এই ম্যাথ, তাহলে প্রথম ক্রম ছাড়া হওয়ার অপশন নাই, ঠিক আছে, প্রথম ক্রম ছাড়া হওয়ার অপশন নেই। তারপরে ভাইয়া দেখাই দিচ্ছে আনসার প্রথম ক্রম। এখন এই ম্যাথ তুমি কিভাবে করবা, এটা সিস্টেম হচ্ছে K1, ঠিক আছে, K1 2.303 t ইন্টু হচ্ছে লগ, উপরে হচ্ছে a, নিচে হচ্ছে a মাইনাস x, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সূত্র, এটা তোমার কি সূত্র। তাহলে জাস্ট তোমার একটু কাজ করতে হবে, বসাইতে হবে। শর্ত হচ্ছে কে মানে যদি ধ্রুবক দুইটার অনুপাত 1 হয় তাহলে সেটা 1 ক্রম, অনুপাত যদি মানে সেম হয়, দুইটা ক্রম বলছে না, একটা 10 ঘন্টা আর একটা হচ্ছে কত 30 ঘন্টা, দুইটার মান যদি সেম হয় তাহলে তো 1 হবে, আর 1 হইলে সেটা প্রথম ক্রম, 2 হইলে তাহলে দ্বিতীয় ক্রম। তাহলে আমরা দেখি কত আসে। আচ্ছা, এ মানে হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, এ মানে কি প্রাথমিক ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা। তাহলে এ মানে কি প্রাথমিক ঘনমাত্রা, আর এটা হচ্ছে কি ওই যে টি সময় পর হচ্ছে যে ঘনমাত্রাটা অবশিষ্ট থাকে সেটা। তাহলে চলো আমরা যদি একটু বসানো ট্রাই করি, এই যে 2.303 টি এর ভ্যালু 10 ঘন্টা বলছে, মিনিট এর কত 3600 সেকেন্ড, ঠিক আছে, ইনটু লগ, ঠিক আছে, এর মান কত পার্সেন্ট, প্রাথমিক অবস্থায় যে কোনো কিছু 100% থাকে, নিচে কত এ 100 মাইনাস এক্স এর ভ্যালু কত 50% দেওয়া, তার মানে লগ 50, কত লগ 50। ভাইয়া ক্যালকুলেটর ছাড়া লগ 50 কেমনে করবো, তাই না? এইটা দেখ তোর ভাই দেখ কেমনে শিখায়, লগ 50, ঠিক আছে, লগ কত
50। তোমাদের আমরা শিখেছিলাম কিনা, তোমাদের মনে আছে কিনা যে লগ, ঠিক আছে, লগ 5 এর ভ্যালু হচ্ছে, ঠিক আছে, পয়েন্ট, দেখো খেয়াল করো, পয়েন্ট, ঠিক আছে, লগ 5 এর ভ্যালু হচ্ছে কত, পয়েন্ট, যত থাকে তার চেয়ে কত বেশি, কত বেশি হয়, হ্যাঁ 2 বেশি হয়, তাহলে কত, 0.7 পড়াইছি না। এনে 3 থাকলে কত, 0.5 পড়াইছি কিনা এরকম, যে 6 থাকলে কত হবে, তার বেশি, 2 বেশি, 0.8, তাই না। সেম জিনিসই আমরা করব, একটু জাস্ট খালি ট্রিক খাটায়া। দেখো 5 লিখলাম, 5 ইন্টু 10⁻1 মানে কত, 10, 10 5 50, এটা বুঝছো কিনা। এখন আমি তোমারে শিখাইছি যদি এখানে মাইনাস থাকে, ধরো tan−5, তাহলে পিএইচ 1 কম হয় 4 দশমিক সামথিং, এরকম পড়াইছি কিনা, পড়াইছি। কিন্তু এটা তো পজিটিভ, পজিটিভ থাকলে মনে রাখবা পজিটিভের লগের ভ্যালু যা আছে তাই হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখবো লগ 1, লগ এই যে 10⁻1 মানে কত, 1ই, আর লগ 5 এর জন্য কত হয় 7, তাহলে 1.7, বুঝছি কিনা। পজিটিভ থাকলে তুমি কেমনে করবা, পজিটিভ থাকলে যত পাওয়ার হয় ওটাকে তুমি সামনে লিখবা। আর এই যে 1 থেকে 10 পর্যন্ত তুমি এই রুলসে জানোই, 5 থাকলে 2 বেশি হয়, যত থাকবে তার চেয়ে 2 বেশি হয়, আছে 5, 2 বেশি মানে 0.7, তাহলে এটার ভ্যালু হচ্ছে 1.7, 1.7, ক্লিয়ার কিনা এইটুকু। তাহলে এইটুকুর মানে আমি পেয়ে গেছি 1.7, এইটুকু বুঝছো কারা কারা, ঠিক আছে, একটু কমেন্ট করো, কঠিন জিনিস পড়াইতেছি কিন্তু। তাহলে এইটুকুর মান হচ্ছে 1.7। আচ্ছা ওকে, এখন এটার ভ্যালু কি, এটার ভ্যালু কেমনে আমরা করতে পারি, এটার একটু কঠিন আসলে, এটা আনসার করা উচিতই না পরীক্ষার হলে বৈশা, আনসার করা উচিত না, আমি জাস্ট দেখাই দিচ্ছি এই কারণে। আচ্ছা এটার আমরা 3.6, এটার 2.6 যেহেতু আছে, এটা আমি 3.6 বানাইতে পারি, এটা কি বানাইতে পারি, 3.6 বানাইতে পারি। তাহলে কত হবে, এখানে হচ্ছে 10⁻3 আর হচ্ছে 4, তাহলে আমরা লিখতে পারি 2.303 ইন্টু হচ্ছে 3.6 ইন্টু 10⁻4, বুঝছি কিনা। আমি সেম সেম ভাবেই নিয়ে আসলাম, সেম ভাবেই নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে কত, তুমি আরো সহজ ভাবে চিন্তা করতে পারো, ঠিক আছে। দেখো আমি কেমনে করি, এইটারে তুমি যদি 23 ধরো, ঠিক আছে, দেখো উপরেরটারে, দেখো এইটারে যদি আমরা 23 ধরি, ঠিক আছে, 23 ধরি, তাহলে কি লিখতে পারি, 23.03 ইন্টু 10⁻1, লিখতে পারি কিনা, লিখতে পারি। এই যে এটারে 3 পয়েন্ট না ধরে এটারে তুমি 4 ধরো, এটারে তুমি 24 ধরো, কাটো, তাহলে কত যায়, 4 6 24, তাহলে একটা ভ্যালু কত আসছে, যেটা 6 এর কাছাকাছি, 6 পয়েন্ট, ঠিক আছে, ধরলাম। এই যে 10 একটা তো ইনভার্স দেওয়া, তার মানে কি পয়েন্ট, এই যে 0.6 ইন্টু 10⁻4, 10⁻4 কত, 4, বুঝছো কিনা, 4 ইন্টু 1 পয়েন্ট হচ্ছে কত, 1.7, বুঝছি কিনা। এটার আমি 24 ধরছি, আর এটার আমি কত, 4 ধরছি, তাহলে কত, 24 আর হচ্ছে 4, কাটাকাটি করলে 6 হয়। কিন্তু এখানে সামনে দশমিক কেন আসছে, এই যে ইনভার্স নিয়ে নিয়েছিলাম, প্রথমে একটা দশমিক তুলছিলাম ওইটাই, ঠিক আছে। তাহলে কত, 6 এর সাথে তুমি যদি 1.7, ঠিক আছে, 6 এর সাথে 1.7 গুণ করো, তাহলে কত হয়, কত হবে বলো তো, এই যে অ্যারাউন্ড কত হবে, 1 পয়েন্ট আর কি, ধরো 1ই ধরলাম, ঠিক আছে, কত হয়, মানে 110, একটু একটু কঠিনই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 6 কে 6, 6 সাথে কত, হচ্ছে 1.7, বুঝলাম না ভাইয়া, 1.7 বুঝছ নাই। আচ্ছা আমি বলছি যে লগ দিয়া সেইরা যদি ধর এরকম আছে 100, ঠিক আছে, 100 বা 100 না দিয়ে ধরলাম 200, ঠিক আছে, 200, তাহলে তুমি এটাকে কিভাবে লিখতে পারো, যে লগ এই যে 2 ইন্টু 10⁻², 10⁻² মানে কত, 100 না, এই যে দেখ, তার মানে কি লিখলাম 200 ইন্টু হচ্ছে 100, তাহলে কত হইলো 200, বুঝছস কিনা, এইটুকু বুঝছো কি, 2 ইন্টু 100 মানে 200 না, তাহলে ওইটারে আমি কি লিখছি, 10⁻লিখছি। এখন সিস্টেম হচ্ছে কি, যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে সেটাকে যা আছে তাই লেখা যায়, তাহলে 2 আছে 2, ঠিক আছে, এখানে যদি 1 থাকতো তাহলে একই, তাহলে 2 ইন্টু এই যে সামনে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা লগের ভ্যালু আমরা সারা জীবন শিখেছি, লগ 2 এর মান একটা মুখস্থ করবা 0.3, এরপরে যত এখানে হবে তার চেয়ে 0.2 বেশি হবে, 3 আছে তাহলে পয়েন্ট কত 5, 4 নিলে তার চেয়ে 2 বেশি কত 0.6, তাহলে 2 আছে তাহলে কত হবে 0.3, এই 2.3, যে 2 ইন্টু 10⁻² মানে হচ্ছে 2.3, তাহলে কত হবে, ধর এরকম 5 ইন্টু হচ্ছে কত, এই 10⁵, এটার মান কত হবে, লগ বল কত হবে, তাহলে কত হবে 5 5ই ইন্টু দশমিক, এখানে 5 নেই তার চেয়ে 2 বাড়বে, তাহলে কত 7, 5.7, বুঝছস কিনা, বুঝছস, এখন বুঝছস, কমেন্ট কর।
আচ্ছা ক্লিয়ার এইটুকু? আচ্ছা ওকে, তাহলে কত আসতেছে বলো? এটা 1 এর কাছাকাছি, তাই তো? তার মানে কি 1.07 আসে নর্মালি, ঠিক আছে? 1.07 যদি আমরা ধরি, বা এটাতে যদি আমরা এই যে 6 ইন্টু 10 ইনভার্স 5 ধরলাম, 10 ইনভার্স 5, ঠিক আছে? তাহলে 1.7 ইন্টু 10 ইনভার্স কত হয়? এই যে 5, ঠিক আছে? একবারে করলাম আর কি। 10 ইনভার্স কত হয়? 5 হয়। এখন পরের ভ্যালুটা কি সেম আসে কিনা এটা আমরা একটু দেখব, যে পরের ভ্যালুটা সেম আসে কিনা। মানে কি 30 ঘন্টা আর হচ্ছে কত 87.5 এরটা ভ্যালুটা সেম আসে কিনা এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা ওকে, তাহলে কত সেম ভাবে ওই যে কে এর মান 2.303, এর নিচে কি আছে টি এর মান, এবার 30 ঘন্টা ইনটু হচ্ছে কত 3600 ইনটু হচ্ছে লগ, উপরে এ এর মান তো 100, নিচে হচ্ছে কত 100 মাইনাস হচ্ছে 87.5, তাহলে এটারে করলে তোমার কত আসে দেখো, এই যে লগ এটুকুর মান উপরে তো 100ই থাকলো, নিচে হচ্ছে 12.5, তাই তো? 12.5 হয়, তাই না? 12.5। আচ্ছা আমরা জানি কত উপরে 8 12 কত হয় 96 এর মতো, কিন্তু এখানে তো 0.5 করে আছে। দেখো ভাগ করো, এটারে ভাগ করলে কত পাবো তুমি? লগ 8ই পাবা। লগ কত 8, আর লগ 8 এর ভ্যালু কত পয়েন্ট ডাবল হবে, একটু বেশি, কিন্তু লগ 8 এর ক্ষেত্রে ঝামেলা 0.9 হয়। লগ 8 এর ক্ষেত্রে কত হয় 0.9। যারা আমার এগুলো বুঝতেছো না তারা ক্লাসে একটু দেখে নিবা। পয়েন্ট কত 9, বুঝছি কিনা? তাহলে এইটুকুর ভ্যালু হচ্ছে 0.9। তাহলে এটারে আমরা কি করতে পারি? সেম টু সেম আগের মতো, আমরা আগের মতো করতে পারি কিন্তু, ঠিক আছে? যে এটারে 36 রে যে 0.6 ধরতে পারি আমরা, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি 0.6 ধরতে পারি। তাহলে 2.303, এখানে এই যে কি করলাম 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে? বা 10 টু দি পাওয়ার 3 না ধরে 10 টু দি পাওয়ার আমরা 4 ধরতে পারি, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 4 ইন্টু, তাহলে 3 থাকবে শুধু, ইন্টু কি থাকবে 3। এই যেটা 24 আর এটা কাটলে সেম কত হবে এখানে বলো তো? 6, কত হবে 6 হবে। কিন্তু 0.6 কেন হয় বলো তো? কারণ এই যে এটা ছোট মান এটা বড় মান, ঠিক আছে? এর জন্য 0.6 হয় এটা। তাহলে কি হবে 0.6 যদি না ধরি আমরা 10 ইনভার্স 1 ধরি ইনটু উপরে এই যেটা উপরে যদি যায় তাহলে 10 ইনভার্স কত হবে? তাহলে কত হবে 5 হবে। 10 ইনভার্স কত হবে? 10 ইনভার্স হচ্ছে 5 হবে, তাই না? এটাই তো। আচ্ছা ভাগ কত আছে 3, ভাগ কত আছে 3, কাটো, তাহলে কত আসে নিচে হচ্ছে, ও এই পাশে তো আছে মানে একটা লিখে পেরেছি, মিলতেছে না 0.7, তাই না? 0.9 আর কি। আচ্ছা এটা তুমি যদি কাটো তাহলে কত হয়? উপরে থাকে হচ্ছে 2 ইন্টু হচ্ছে 10 ইনভার্স কত হয় 10 ইনভার্স 4, এটা আচ্ছা 4, তাহলে 10 ইনভার্স কত হচ্ছে 5 ইন্টু হচ্ছে কত 0.9, কত আসছে 0. আসছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি গুণ করো, এত কঠিন এটা দরকারই ছিল না। আচ্ছা আচ্ছা এটা তুমি যদি কি করো গুণ করো তাহলে কত আসে দেখো, গুণ করো, গুণ করলে কত আসে? গুণ করলে কত আসবে 1.8 ইন্টু 10 ইনভার্স হচ্ছে কত 10 ইনভার্স 5 আসছে, তাই তো? আচ্ছা ওকে, তাহলে দুইটার ভ্যালুই, আগেরটার ভ্যালু কত আসছিল মানে অ্যারাউন্ড এতই আসে যে 1.9 ইন্টু 10 ইনভার্স 5, 1.9 ইনভার্স 10 ইনভার্স 5, তার মানে কি দুইটা সেমই কাছাকাছি, যার কারণে আমরা এটা কি প্রথম ক্রম বিক্রিয়া ধরতে পারি। ক্লিয়ার? এটা একটু কঠিন হয়ে গেছে, এই ম্যাথ না করাটাই উত্তম। আচ্ছা পরেরটা, কোনটি ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি? ইলেকট্রন আসক্তি সবচাইতে বেশি, ইলেকট্রন আসক্তি নরমালি হওয়ার কথা ছিল ফ্লোরিন, ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর সবশেষে হচ্ছে কি আয়োডিন। কিন্তু কিন্তু আমরা জানি ফ্লোরিন একটা কি ব্যতিক্রম ঘটে, ক্লোরিনটা আগে চলে আসে, কেন জানি ছোট আকারের কারণে। তাহলে ব্রোমিন, তারপর সবশেষে কি হবে আয়োডিন হবে, সবশেষে কি হবে আয়োডিন হবে, ঠিক আছে? তাহলে আনসার কি হবে ক্লোরিন, ক্লোরিন কই আছে আনসার বি। আচ্ছা পরেরটা দেখো, জিঙ্ক, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক হইছে, দেন কপার 2+ থেকে কপার হইছে, তড়িৎ দ্বারা দুইটার বিজারণ বিভব যথাক্রমে দেয়া আছে। তাহলে ইএমএফ বল কত হবে? তো এটা একদম বেসিক যদি বলো তাহলে বেসিক ইএমএফ, বেসিক হচ্ছে কি, বেসিক হচ্ছে অ্যানোডে সবসময় জারণ ঘটে, জারণে, জারণ মানে সারণ, জারণে কোনোদিন 2+ হইতে পারে না, জারণ সিস্টেম হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়, বুঝছি কিনা?
এইটা, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস হয়েছে, তার মানে যে ভ্যালুটা দিছে প্রথম এটা জিঙ্কের ভ্যালু, কিন্তু দেয়া আছে মাইনাস, তাহলে আমরা উল্টায় লিখবো এটাতে, তাহলে উল্টায় লিখলে কত হবে পয়েন্ট প্লাস আর কি 0.74 প্লাস। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরেরটা এটা কি দিছে, এটা কি ঠিক দিছে কিনা? হ্যাঁ এটা ঠিকই দিছে। তার মানে কি বিজারণ মানে কি? আবার জিঙ্কে জারণ কেন ঘটতেছে? যে সারিতে উপরে দিকে থাকে তার জারণ ঘটে, তার মানে এটার জারণ ঘটছে, জিঙ্কের জারণ ঘটছে। জারণ সবসময় এরকম হয়, জারণ মানে ছাড়ন। আর বিজারণ ঘটছে, বিজারণ মানে তো গ্রহণ। হ্যাঁ কপার 2 প্লাস থেকেই কপার হবে, তার মানে যে ভ্যালু দেওয়া আছে এটা ঠিকই আছে, এটা পজিটিভ ভ্যালুই, তাহলে কি হবে 0.34। ঠিক আছে, এটা হচ্ছে বুঝা, বেসিক বুঝা তুমি করলা। আরেকটা সিস্টেম হচ্ছে কি, আরেকটা সিস্টেম হচ্ছে কিছুই না, ইএমএফ। এটা সিস্টেম হচ্ছে বড় মান, বড় মান, বড় মান, মান মাইনাস হচ্ছে ছোট মান, মাইনাস কি ছোট মান, তাহলে বড় মান মাইনাস হচ্ছে কি ছোট মান। এন্ড বড় মান কোনটা? যেটা পজিটিভের মান, পজিটিভের মান কত ছিল 0.34 মাইনাস ছোট মান, ছোট মান কত ছিল নেগেটিভ 0.74, কিন্তু এই যে নেগেটিভ আর নেগেটিভ আছে, নেগেটিভ 0.74, বুঝছি কিনা? আচ্ছা ওকে, তাহলে এই নেগেটিভ নেগেটিভ মিলা হচ্ছে পজিটিভ, পজিটিভ মিলা কত হচ্ছে বলো তো 1.08, বুঝছি কিনা? এই নেগেটিভ নেগেটিভ মিলে কি হবে পজিটিভ হয়ে যাবে, তাহলে একই কথা। তাহলে দুই ভাবে যেভাবে বুঝা করো আর যেমনে করো সব কি একই কথা, আনসার কি হবে তাহলে 1.08 প্লাস যেটা আছে এটা সি নাম্বার। কোনটা? অম্লধর্মী অক্সাইড। কোনটা কি? অম্লধর্মী অক্সাইড নয় বলছে, অম্লধর্মী অক্সাইড নয়। কোনটা ভাইয়া? সুন্দর করে পড়াইছিল যে কোনো পানি নাই, নিরপেক্ষ অক্সাইডটা পড়াই নেই, নিরপেক্ষ। কি বলছিলাম? কোনো পানি, পানি নাই, কোনো পানি নাই, কোনো দ্বারা সি, ওই যে কোনো, ঠিক আছে, নাইট্রিক অক্সাইড, পানি দ্বারা H2O, নাই দ্বারা নাইট্রাস অক্সাইড NO। তাহলে এই চারটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড, এই চারটা কি নিরপেক্ষ অক্সাইড, বাকি সব হচ্ছে কি অম্লধর্মী অক্সাইড। আমরা জানি অধাতুর অক্সাইড কি ধর্মী? অম্লধর্মী, তাহলে সবগুলাই অধাতু, সবগুলাই অম্লধর্ম হওয়ার কথা ছিল। কিন্তু যদি বেসিক বলি, নরমালি অধাতুর যেটা আস যোজনী, আস যোজনী, আস যোজনী কোনটা? যেটা ছোট যোজনী, যেটা কি ছোট যোজনী, ছোট যোজনী, সেটা নরমালি নিরপেক্ষ অক্সাইড হিসেবে কাজ করে। তাহলে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড, এখানে কার্বনের যোজনী 2, ঠিক আছে, এই যে এটাতে কত যোজনী হচ্ছে অক্সিজেনের 2, এটাতে তো নাইট্রোজেনের যোজনী 1, 1 2, এখানে হচ্ছে 2, বুঝাই যাচ্ছে ছোট যোজনী এই কারণে। ওকে, আচ্ছা এরপরেরটা আসো। আচ্ছা 18 নম্বরটা কি বলছে? CH3 CH3 CH দ্বিবন্ধন CH, তারপর হচ্ছে কি CH ট্রিপল বন্ড। আচ্ছা দেখো দ্বিবন্ধন আর ট্রিপল বন্ড যখন দুইটাই থাকে, দ্বিবন্ধন এবং ট্রিপল বন্ড যখন দুইটাই থাকে, তখন যদি কর্নারে থাকে দুইটাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিব। কি বলছি? যদি কর্নারে থাকে দুইটাই, CH3 CH2 CH CH, ঠিক আছে। আচ্ছা দেখো এইটা কিভাবে বলছি আমি, যদি দ্বিবন্ধন দুইটাই কর্নারে থাকতো, দ্বিবন্ধন কর্নারে ত্রিবন্ধন কর্নারে, সেই ক্ষেত্রে আমরা দ্বিবন্ধনকে প্রায়োরিটি দিতাম। কিন্তু দ্বিবন্ধন ত্রিবন্ধনের মধ্যে নরমালি প্রায়োরিটি আমরা কাকে দিব? যেটা কর্নারে আছে সেটাকে, ঠিক আছে। তাহলে কর্নার কে আছে? এখন ত্রিবন্ধন আছে, তাহলে ত্রিবন্ধন এটাকে আমরা প্রায়োরিটি দেব, এটা 1 নাম্বার, ঠিক আছে, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 6, তাহলে 6 কার্বন আছে, তাহলে হ্যাক্স হবে। কই কই? সবগুলাই হ্যাক্স, ঠিক আছে। কিন্তু হ্যাক্সের মধ্যে কয়টা ই আছে? দুইটা, একটা হচ্ছে দ্বিবন্ধন, তার মানে কি এটা ইন আছে, আরেকটা হচ্ছে আইন আছে, কিন্তু যৌগটা কার বলতো? আইনের, তাহলে যৌগটা কার? আইনের, তাহলে কি হবে হ্যাক্স, তাহলে ইন আগে হবে, তাহলে কততে ইন আছে? এই যে 3 নম্বরে ইন, তাহলে হ্যাক্স 3 ইন, আইন কত? 1 নম্বরে আইন, তাহলে 1 আইন, তাহলে আনসার কোনটা হবে? এই নাম্বার, তাহলে আনসার হচ্ছে কি হ্যাক্স। এর সহজ প্রশ্ন না গল্প না, এটা কি পড়া হইলো? এই বলে মন বল, আমি পড়াই দেব কিনা? কি এটা? এর কি আছে? 1 2 3 4 5 6 6 6টা আছে। 1 নম্বরে কি আছে এটা? বলছি শেষই পরেরটা 3 না 9। আচ্ছা এটা কঠিন প্রশ্ন। এই যা এটা বাস তো বাইকের বদমাইশ দেখছস? আমার ওটা দিছে কেপি গেছিলাম। আচ্ছা তাও পাবো এটা, দেখ কি আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় A = 2B হইছে, তাই তো? গ্যাসীয় অবস্থা, বিক্রিয়াটা কেপি এর মান দেয়া আছে, এটা দেওয়া আছে, কেসি এর মান কত হবে? আচ্ছা এটা দেখা গেল কি উৎপাদের ঘনমাত্রা মাইনাস বিক্রিয়কের ঘনমাত্রা, তাই তো? 2 - 1 এগুলো কত? এত মোটা করে পেজ বড় করে নিচে দেওয়ার জন্য অনেক চাপা, আচ্ছা হ্যাঁ আর জানা। দেখ কি কিছু কও, ডেলেন এর মান, ডেলেন এর মান কত আছে? ডেলেন এর মান হলো 2 - 1 কত? 1, ঠিক আছে। আমরা কি জানি? কেপি = কেসি RT ডেলেন, তাই তো?
ঠিক আছে, আরটি দিলে এর মান কত 1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি দিয়েছে। কেসি দিয়েছে, আচ্ছা কেসি আরটি, তাই তো? তাহলে এখন কেসি দিয়েছে, কেসি ইকুয়াল টু কি হবে, কেপি বাই হলো আরটি। এন্ড কেপির মান কত আছে, কেপির মান দেওয়া আছে 8.314 ইনটু কত, এর কত ছিল 10 ইনভার্স 2, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 2। আচ্ছা 10 স্কয়ার আর কি বাই আর, আর এর মান হলো মুখস্থ, তাই তো? এটা রিটার্ন স্কয়ার না, হ্যাঁ 0.81 081 হ্যাঁ 081 ইনটু টি এর মান কত 27 ডিগ্রি 300 কেলভিন। আরে দেখছো তুমি কি করে আনছি, আচ্ছা এখন যদি তুই আর এর মানে এটা বসাস তাহলে তো একক মিল হবে কি কিলো প্যাসকেল দিয়েছে? প্যাসকেলে দে। আচ্ছা 3 কিলো প্যাসকেল দিলে কত জানি আসলে কই দেন না একটু ও 101 আচ্ছা এই যে দেখ এই যে 8.314 এখন যদি এটা আমরা অন্যভাবে কিভাবে করতে পারি, ঠিক আছে? অন্যভাবে করা যাবে কিনা, অন্যভাবে করা সম্ভব কিনা? দূর কেমিস্ট্রি কে পড়া এই যে কেমন না না আচ্ছা আচ্ছা দেখ, তাহলে যেইটুকু করছে এই পর্যন্ত ঠিকই আছে, এই পর্যন্ত ঠিকই আছে। আচ্ছা অনেকে বলতে পারো যে যেমন এইটা যে আমরা করলাম এটা আমরা দেখি তো নরমালি হয় কিনা, তো তানভীর ভাই যেভাবে করছে এইভাবে যদি আমরা করি 8.314 যদি দেই, মানে এসআই এককে যদি আমরা বসে আর এর মানটা, এটা হয় কিনা। নরমালি এই সূত্রে সব সময় কি ইউজ করা হয়, লিটার অ্যাটমসফিয়ার পার একক ইউজ করা হয়। তাহলে দেখো এটা তুমি কেটে দিলা, এটা কেটে দিলা, দেখো হয়ে গেছে কিন্তু। আচ্ছা উপরে আছে কত 100, নিচে আছে কত 300, তাহলে 200 কাটা 1/3 মানে কত 0.33, 33% আর কি, তাই না 0.3। তাহলে কিন্তু হয়ে গেছে, তোমার তানভীর ভাই কিন্তু করে ফেলছিল, ঠিক আছে? তো তানভীর ভাই কি করে ফেলছিল। তাহলে যে একক তুমি উপরে বসাও নিচেও কি সেম একক বসাও, তাহলে 0.3 আসছে। তাহলে 0.3 কি আসছে বলো তো, 0.33 মোল পার লিটার, মোল পার লিটার। কিন্তু তোমার কাছে চাইছে কি, একটু খেয়াল করছো, চাইছে কিন্তু মোল পার মিটার কিউব, মোল পার মিটার কিউব। তাহলে দেখো এটাকে আমার কি করতে হবে, যে 0.33 মোল তো ঠিকই আছে, মোল ঠিক আছে, লিটার হচ্ছে নিচে আছে। এখন 1 লিটার সমান সমান তোমরা জানো কিনা, 1 লিটার সমান সমান 10 ইনভার্স 3 মিটার কিউব, ঠিক আছে মিটার কিউব। তাহলে 1 লিটারের জায়গায় আমি লিখতে পারি কিনা 10 ইনভার্স 3, তাহলে তো মিটার কিউব হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, মিটার কিউব হয়ে যাবে, বুঝছি কিনা মিটার কিউব। তাহলে আমরা এটা দিয়ে তুমি যদি উপরে তোলো তাহলে কি হচ্ছে 0.3 ইন্টু হচ্ছে কত 10 টু দি মানে 1000 আর কি, কত 1000, তাহলে কি হবে মোল পার মিটার কিউব, বা মোল পার আর কি, মোল পার, ঠিক আছে কিনা। আচ্ছা তাহলে কি এটা বুঝছো কিনা, এটা বুঝতে পারছি। আচ্ছা এখন এটা করলে আচ্ছা এইভাবে করলে হয় কিনা, তাহলে তো মান কত আসতেছে, অনেক 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 মান আসতেছে, তাই না? তাহলে এইভাবে করলে হচ্ছে না, তাই তো? এইভাবে করলে অ্যান্সার মিলবে না, মিলবে না। তাহলে কত অনেক আসতেছে, তাহলে 33.33% না। তাহলে এইভাবে করলে পার্সেন্টেজে 1/3 1/30 3.7। আচ্ছা এখন মূল পার লিটার কিউব একভাবে চিন্তা করলে তো মিলেই, কারণ 33% আইছে, তাই না 33.33%, ঠিক আছে, বা 33% আসছে আর কি। 33% মানে কি 100%-এর 1/3 তো, তাই না? কাইন্ড অফ চিন্তা করলে হয়ে যায়, যদি আমরা মানে বুঝতে পারি তাহলে 1/3 হয় একদিকে চিন্তা করলে, কই 1/3 হয়, ঠিক আছে। বাট এইভাবে এক্সাক্ট ভাবে চিন্তা করলে একটু ঝামেলা, গোজামিল দিলাম আর কি, ঠিক আছে। তুমি তাহলে ওই যে 8.0 যেটা আছে 8.314 এই জায়গাটাতে তুমি কি করবা, এইটাতে তুমি ওই যে ইয়েতে নিয়ে নিবা, ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ারে নিয়ে নিতে পারো 0.0821, এটাতে তুমি যদি নিয়ে নাও তাহলে আর ঝামেলাটা হবে না, ঠিক আছে। আমরা যেভাবে কি করছিলাম এসআই কাউকে নিয়ে করছিলাম, আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে দেখি হয় কিনা, ঠিক আছে। তো এইভাবে করলে মানটা ওদের যেভাবে করছে ওইভাবে আসতেছে না, বাট কাইন্ড অফ চিন্তা করলে হয়। তাহলে আমরা সবসময় কি করব 1.0821 যেটা এই এককে নিয়ে করার চেষ্টা করবো, এই ম্যাথগুলোর ক্ষেত্রে এই এককে সবচেয়ে ভালো হয়, বুঝছি। তাহলে এটা দিয়ে করবা। আচ্ছা ওকে, তারপর অ্যালুমিনিয়ামের 3p1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা, ঠিক আছে। এটা কেমনে করবো আমরা, দেখো বলছে 3p1, ঠিক আছে, n এর মান কত এখানে আমরা জানি, যেটা কি থাকে তার হচ্ছে এই যে 3 যেটা আছে পূর্ণ সংখ্যা সেটাই হচ্ছে n এর মান, তাহলে n সমান 3। তাহলে দেখো 3 কিউ আছে, এই যে 2 আছে এটা বাদ, ঠিক আছে, এটাতেও 2 আছে এটা বাদ, তাহলে 3 এর মধ্যে হবে। এখন আমরা এই যে l এর ভ্যালুগুলা কি জানি, আমরা জানি s সমান কত, l এর ভ্যালু হচ্ছে 0,
ঠিক আছে, পি সমান সমান হচ্ছে কত 1, এসপিডি এর জন্য হচ্ছে 2, আর হচ্ছে এফ এর জন্য কত হয় 3 হয়। তাহলে কি দেয়া আছে এখানে পি, পি এর জন্য হচ্ছে 1, তাহলে 3 এর পর কোনটাতে 1 আছে, তার মানে আনসার এ, এই যে 1 এটাতে আছে, তাই না? কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? ফেরোম্যাগনেটিক কোনটা? ফেরোম্যাগনেটিক হচ্ছে আমরা কি পড়ছিলাম, ফেনিকো, ফেনিকো, ঠিক আছে। ফেরোম্যাগনেটিক কোনটা? ফেনিকো। বা আমি যেভাবে পড়তাম, ফেরো মানে ফেরাস থেকে শুরু হবে এফি, তারপর কি আয়রন, কোবাল্ট, তারপর হচ্ছে কি নিকেল, ঠিক আছে। দেখো 26, 27, তারপর কি 28, ঠিক আছে, যেভাবে মনে রাখো তুমি, ঠিক আছে। তার মানে কি হবে, আনসার হচ্ছে কি নিকেল। কোন মূলকটা বেনজিন চক্রের বিক্রিয়ায় মেটা নির্দেশক? আমি যেভাবে পড়তাম অর্থ প্যারা, যেটা আমি সেটা পড়তাম অর্থ প্যারা, যেটা অর্থ প্যারা আমি বলতাম অ্যামিনের এক্স, অ্যামিনের অ্যামিন দ্বারা কি অ্যামিন নিজেই NH2, ঠিক আছে। আর এই এ দ্বারা হচ্ছে অ্যালকোহল, আর এই যে মি দ্বারা আমি পড়তাম মিথাইল মূলক, কি মিথাইল মূলক মানে কি CH3 মূলক বা যে কোনো আর মূলক, বুঝতে এক্স তারা তো বুঝতেই পারছো, কেমিস্ট্রিতে এক্স মানে কি হ্যালোজেন, এক্স মানে কি হ্যালোজেন। তাহলে এগুলা বাদ দাও, বাদ দিলে যেটা থাকে ওইটাই। এই যে অ্যামিন এটা বাদ, ওকে, এই যে ক্লোরিন এটা বাদ, ওকে, এই যে CH3 মূলক এটা বাদ, তাহলে বুঝাই যাচ্ছে আনসার কি বি, আনসার কি বি। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের আরএমএস বেগের মান কত? আরএমএস বেগের সূত্রটা কি? সি আরএমএস বেগ, √3 আর টি ভাগ হচ্ছে কি এম, তাই তো। কারটার কথা হিলিয়াম বলছে, 3 আর এর মান তো ধরলাম আরই রাখলাম, যেহেতু অপশনে সব আরই রাখছে, ঠিক আছে। আর 3 আর টি এর মান কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত 300, 273 প্লাস হচ্ছে 27, 300, তাই না? আচ্ছা এম এর মান কত? হিলিয়ামের আণবিক ভর 4, ক্লিয়ার কিনা এটুকু? ক্লিয়ার কিনা এটুকু? আচ্ছা তাহলে কত হয় দেখো, 3 আর 3 গুণ করলে কত হয় 900, 900 রে 4 দ্বারা ভাগ করলে কত হয় বলো? 900 রে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, ঠিক আছে। তাহলে বুঝাই যাচ্ছে। বা তুমি আরো যদি 9 রে তুমি 4 দ্বারা ভাগ করো, 9 রে 4 দ্বারা ভাগ করো, 900 রে যদি চিন্তা করতে সমস্যা হয়, বা তোমার যেমনে হয় সেটার ভ্যালু কত হয়, দুইবার তো যাই সুন্দর মতো, আর কি থাকে 1/4, 1/4 মানে কত 25, বুঝছি কিনা? হ্যাঁ, দুইবার তো যায়, তাহলে 8 শেষ হয়েছে, একের মধ্যে 4 কয়বার যায়, বা কিভাবে যাওয়া যায়, 1 এর 4 দ্বারা ভাগ করলে কত হয় 0.25, তাহলে কত, এই যে এত আসছে, তাই না? আচ্ছা এটা যদি এমনি করি তাহলে 900 করলে সেমই আসবে, তাহলে 900 তুমি যদি করো তাহলে সেই ভ্যালুটা কত আসবে, তাহলে আমরা লিখতে পারি √, ঠিক আছে। তাহলে কত হয় দেখো তো, 200 কত 25 আর 225, আর আমরা জানি 15 স্কয়ার হচ্ছে কি 225, তাহলে কি হবে, তাহলে 15 √, আর কোনটা হবে তাহলে আনসার, কই এই যে 15 √, আর তাহলে আনসার কি এ। তাহলে 225 কার বলো তো, 15 এর রুট স্কয়ার করলে কত হয় 225, তাহলে 225 এর রুট ভাঙাইলে কি হবে, এটা হবে। বেনজিন নাইট্রেশনের জন্য কোন নাইট্রেটিং এজেন্টটা দরকার? কি বলছে, নাইট্রেশন। বেনজিনের নাইট্রেশন হচ্ছে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এন্ড ইলেকট্রোফিলিক কাকে বলে? ইলেকট্রোফিলিক কাকে বলে? আচ্ছা ইলেকট্রোফিলিক কোনগুলা, নিউট্রোফিলিক কোনটা? দেখো বলছে ইলেকট্রোফিলিক, ফিলিক মানে আকর্ষণ, ভালোবাসা বা লাভ, তাহলে কার প্রতি কার ফিলিংস থাকবে? ইলেকট্রনের প্রতি ফিলিংস থাকবে, নেগেটিভের প্রতি ফিলিংস থাকবে কার? যদিও আজকালকার যুগে আমাদের বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রিতে ইলেকট্রন সম্পর্ক হয়ে যায়, হ্যাঁ মানে আবার প্রোটন হয়ে যায়, মানে যেটা বোঝাতে চাইছি বুঝছস তোরা, যাই হোক। কিন্তু আসলে নর্মালি তুই আমরা স্বাভাবিক যারা আছে তাদের চিন্তা ভাবনা কি, তাহলে ডেফিনেটলি বিপরীত ধর্মীটা হবে, তাই না? তাহলে ইলেকট্রন ডেফিনেটলি পজিটিভ গুলো, আমি বোঝাই যাচ্ছি যে ইলেকট্রোফিলিক কারা, সকল পজিটিভ গুলা, সকল ধনাত্মক যেগুলো আছে সেগুলা, তাহলে ইলেকট্রোফিলিক হিসেবে কাজ করে। তাইলে যেহেতু নাইট্রেশন বিক্রিয়াটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে এখানে যেটা নাইট্রোমূলকই তো কাজ করবে, সবগুলোই তো নাইট্রোমূলক, শুধু নাইট্রোমূলক কাজ করতে পারবে না, এটা মাইনাস পারবে না, এটা তো ফ্রি রেডিকেল, এটাও পারবে না, তাহলে কোনটাই পজিটিভ? একদম নরমাল একটা কোশ্চেন, তাই না? আবার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাহলে ইলেকট্রন আকর্ষণ করে পজিটিভ কে, এর জন্য পজিটিভটা হয়েছে। ওকে, আধুনিক পর্যায়ের সামনে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পরিবর্তিত হয় কিসের মাধ্যমে, কোন ধর্মের মাধ্যমে? ঠিক আছে, একদম সিম্পল একটা ব্যাপার, এটা আমরা সবাই জানি। পর্যায় সারণীটাই আমরা ব্যাখ্যা করছি কি দ্বারা, এখন বর্তমান অনুসারে বোরের তত্ত্ব অনুসারে বলছে হয় ইলেকট্রন, না হয় হচ্ছে কি প্রোটন বা পারমাণবিক সংখ্যা, যেটাকে জেড দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে যেহেতু অপশনে ইলেকট্রন নাই, তাহলে আনসার কি হবে, চোখ বন্ধ করে প্রোটন, তাহলে কি হবে বি হবে। ক্লিয়ার কিনা, বুঝছস প্রলবান? ক্লিয়ার? ঠিক আছে, ওকে।
আচ্ছা এখন ফিজিক্স, আমরা ফিজিক্স পড়বো ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের সামনে নতুন একজন মানুষ আসবে আজকে, চলো আয়। আসসালামু আলাইকুম। আচ্ছা তো পরিচয়টা দে। আমি সোহাদ আহমেদ ইমন। আমি বর্তমানে যে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এখানে পড়াশোনা করতেছি আচ্ছা। সেকেন্ড ইয়ারে। আচ্ছা তোমার ভাই হচ্ছে এগ্রিভার্সিটিতে আছে, আমরা বলছিলাম যে এগ্রি থেকে তোমাদের টপাররা থাকবে ইনশাল্লাহ আমাদের সাথে, সেই ধারাবাহিকতায় ভাই আজকে আসছে। সো হচ্ছে ভাই ফিজিক্স সলভ করবে ইনশাল্লাহ। সো তোমরা সাথে থাকবা, আর অবশ্যই কমেন্ট করে ভাইয়ের সাথে হচ্ছে কি করবো, কোশ্চেনটা সলভ করবা, ঠিক আছে? তুই তোর মতো শুরু কর, চল আমরা ওই বেশি যাই, ঠিক আছে? ফোন চল। আচ্ছা, আমি যেহেতু নতুন, মানে আমি তো আগে ক্লাস নেই নাই অনলাইনে দেবো এক্সপার্ট, তো সমস্যা হতে পারে। হয় নাই, হয় নাই, 5 জনের হইছে রাজশাহীতে 5 জন হয়েছে। আরে এটা মাইগ্রেশন, তুমি বুঝছো না? ইয়ার কিছু কোনো ভর্তি হয় নাই, কিছু হয় নাই, কিছুই তো হয় নাই, কিছু হয় না। মানে রাকাবার্তির রেজাল্ট হয় নাই, ইয়ার বইটার রেজাল্ট হয় নাই। কয়টা migration হয়? সিকিউরিটির মাইগ্রেশন তো হয় 3টা হিসেবে, কিন্তু এই মাইগ্রেশনটা ফালতু মাইগ্রেশন গেল না। প্রত্যেক ভার্সিটি মানে 5টা করেছে সব, মানে পুরা ইয়েতে 5টা করেছে। কি করে মানে এই সব 3টা করে দিনে হলো হাজার হাজার শয়ে শয়ে। মাইগ্রেশন মেডিকেলে গতবার আছে 80টা, আর এবার আছে 5টা, মানে সব 5টা করে মাইগ্রেশনই হয় নাই। মাইগ্রেশন হবো কেমনে? 2-4 জন খালি একটু জাস্ট এদিক ওদিক গেছে আর কি, হয়ে গেল। সেটা তো বলবো না। আচ্ছা দেখো তো এখন কি সাউন্ড কি এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের কাছে মাইক্রোফোন ছিল, ভাই নিয়ে গেছিল। এখন কি শোনা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম কি, যে জীববিজ্ঞান, তারপরে তোমার কেমিস্ট্রি যেগুলো আছে না, এগুলোতে তোমার মনে করো যে অল্প একটু পরিশ্রমে বা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো এগুলো বেশি আসে, বুঝছো? আর যে ম্যাথ আছে, তারপরে তো ম্যাথও তো আসে সবগুলো ম্যাথ, কিন্তু যে ফিজিক্স আছে, ফিজিক্স পার্টে কি হয় কি, আমাদের ম্যাথ টাইপগুলো কোশ্চেনগুলো বেশি আসে। যেমন আমাদের যে এগ্রিভার্সিটি যে গত যে ইয়া হয়েছে 2023-এ যে পরীক্ষাটা হয়েছে, এখানে দেখা যায় কি অনেকগুলো, মানে সবগুলাই, একটাও থিওরি দেয়নি, সবগুলাই দিছিল কি ম্যাথ দিছিল। তো আমাদের কিন্তু এই যে ফিজিক্সে আমাদের টাইমটা একটু বেশি রাখতে হয়, যখন সলভ করার সময় ফিজিক্সের টাইমটা একটু বেশি রাখতে হয়, কারণ দেখা যায় যে ম্যাথ দেয় যখন, ওই ম্যাথগুলো সলভ করতে একটু টাইম বেশি লাগে। তো এই কারণে টাইমটা একটু বেশি রাখতে হয়। তোমরা কি করবা, যখন তোমরা পরীক্ষা দিবা, অ্যাডমিশন যখন পরীক্ষা দিবা, তখন একটা জিনিস করলে ভালো হয় কি, টাইম তো সবাই ভাগ করে নিয়ে যাবা, কিন্তু ওই যে বায়োলজি, কেমিস্ট্রি এগুলাতে কি করবা, টাইমগুলো একটু তুলনামূলক কম করার চেষ্টা করবা, মানে খুব তাড়াতাড়ি একটু সলভ করার চেষ্টা করবা, যেগুলো থিওরি আছে তাড়াতাড়ি দাগ দিবা। কিন্তু ফিজিক্সের জন্য হাতে একটু এক্সট্রা টাইম রেখে দিবা, ক্যালকুলেশনের বিষয় আছে, কারণ এখানে তো তোমাকে ক্যালকুলেটর দিবে না, ক্যালকুলেটর দিলে তো তুমি সহজে করতে পারবা, যেহেতু ক্যালকুলেটর নাই সেহেতু তোমাকে তো হাতে ক্যালকুলেশন করে করা লাগছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এমনি আমরা এতক্ষণ ধরে কেমিস্ট্রি করছি, মাথা হ্যাং হয়ে গেছে, তারপর একটু ফিজিক্স করার চেষ্টা করি। আচ্ছা, ফিজিক্সে আমাদের হাতে যেহেতু ক্যালকুলেশন করা লাগে, তো অনেকে কি করে, ভয় পেয়ে যায় প্রথমে, যে ভাই কোশ্চেনগুলো তো অনেক বড় বড়, হাতে তো ক্যালকুলেশন করতে পারি না, তো সমস্যা হয়। আসলে মানে একটু টেকনিক খাটাইলে হয়ে যায়, বেশি প্যারা নাই। আচ্ছা দেখো তো এখানে প্রথম কোশ্চেন তোমরা এখানে পড়তে পারছো, এখানে কি লেখা আছে? আচ্ছা আমি পড়ে দিই। এখানে লেখা আছে কি যে 2 × 10⁻15 হার্জ কম্পাঙ্কের কত? ভাই কি সিরিয়াস? জি ভাই। ভাই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ পরিচয় হয়েছে। পরিচয় হয়েছে? হ্যাঁ। বাকি ফিজিক্স কি কঠিন? বাকি না, কঠিন না, সহজই আছে। সহজ না? হ্যাঁ সহজ আছে।
কনফিডেন্স থাকতে হবে, আর হলো মজা করে পড়তে হবে, মানে এত রোজা লেগে গেলে হবে, যে আসছি একটু চিল থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, তাহলে হবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া দেখাবে তোর হাতে মোবাইল আছে না? তো মোবাইল চার্জে আছে। বেশি কম চার্জ আছে? চার্জ আছে তোমার মোটামুটি? বের করো। আমার একটা কাজ আছে তো। এই পোলাপান বল, এই ফিজিক্স আমি পড়াই দেবো কিনা? একটু কেমিস্ট্রি পড়াইছি, একটু কম পাইছি আর কি, সমস্যা নেই। আমি কি ফিজিক্স পড়াই দেবো? আমার বায়োলজির সময় দেখিস, বায়োলজি সমস্যা নেই, আছে তো। ভাই কি পড়াইছি? এত কম্পাঙ্কের আলো, এত কার্যবেক্ষক সম্পন্ন ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। এটা কইতে আসছে? আধুনিক পদার্থ বিজ্ঞান আসছে, এটা খালি জানি, এটা সূত্র বলে গেছে। ঠিক আছে ভাইয়া, পড়াক তাহলে। ঠিক আছে, ভালো মতো ক্লাস করবা, ভাইয়ার ক্লাসটা করো, দেখবা বলে ফিজিক্স কত সহজ। ইনশাল্লাহ আজকে আজকে পরে মনে হবে ফিজিক্স সহজ। ঠিক আছে দাদা, মাঝে মাঝে তোদের দেখা দিয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে কমেন্ট দেবে, স্যারের জন্য ফোন রাখি, ঠিকই পাই। আচ্ছা, চলো শুরু করি তাইলে, তাই না? দেরি হয়ে গেছে এমনিতে। আচ্ছা দেখো তো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে কি যে 2 × 10⁻15 হার্জ কম্পাঙ্কের আলো, ঠিক আছে না, এত কার্য অপেক্ষক সম্পূর্ণ ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হবে? সর্বোচ্চ গতিশক্তি, তাই না? সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আচ্ছা তোমরা কি জানো যে এই কার্য অপেক্ষক এটা কি আসলে? এটা কি জানো? কার্য অপেক্ষক জিনিসটা আসলে কি? আচ্ছা তোমরা তো এটা তো সবাই জানো যে আধুনিক পদার্থবিজ্ঞান যে চ্যাপ্টার তোমরা পড়ছো, ওই চ্যাপ্টার কোশ্চেন, তাই না? কার্য অপেক্ষক জিনিসটা আসলে কি? আচ্ছা একটা তোমাকে উদাহরণ দিই, ধরো এটা বোঝার আগে একটা উদাহরণ দিই সিম্পল, তাহলে তোমরা বুঝতে পারবা। ধরো তোমার কাছে 5,000 টাকা আছে, ঠিক আছে? সাপোজ তোমার কাছে 5,000 টাকা আছে, তুমি কি হয়েছে, তুমি রাস্তাতে বের হচ্ছো টাকা নিয়ে, তো আমার সাথে তোমার ধাক্কা লাগছে, ঠিক আছে? ধাক্কা লাগার পরে আমি দেখছি তোমার কাছে টাকা আছে, তো আমি টাকাটা নিছি, টাকাটা নেওয়ার পরে আমি তোমার কাছে পালানোর চেষ্টা করছি, ঠিক আছে? পালানোর চেষ্টা করছি, এবং এই সময় পালানোর চেষ্টা করার সময় আশেপাশে তো মানুষগুলো তুমি তো ডাক দিবা যে আসলে চোর চোর বলে ডাক দিবা, বা টাকা নিয়ে পালাচ্ছে ডাক দিবা। তখন কি হবে, আমি ওই যে পালানোর সময় একটা দেখা গেলো যে একটা পাশে রিক্সা বা কোনো কিছু আছে বা গাড়ি আছে, ওই গাড়িতে আমি কোনো মতে টাকা দিলাম, 100 টাকা 50 টাকা দিলাম, দেখলাম আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন, তো নাহলে এখানে মানুষগুলো আমাকে ধরে ফেলবে। তো এরকম তো যে কার্য অপেক্ষক যে জিনিসটা আসলে, কার্য অপেক্ষক জিনিসটা আসলে কি? একটা ফোটন কণা সাপোজ ধরো এটা একটা পরমাণুর একটা অংশ, ঠিক আছে? এই পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন প্রোটন সবকিছু আছে এখানে, ঠিক আছে? বাইরের দিকে ইলেকট্রন আছে। এই ফোটন কণাটা যখন এই পাতের ওপরে ধাতব পাত, একটা ধরো ধাতব পাত, এখানে যখন এসে পড়বে, ঠিক আছে, এখানে যে ইলেকট্রনগুলো আছে না, এই যে ইলেকট্রনগুলা তখন কি করবে, এই ফোটনের কাছ থেকে, ফোটনের মধ্যে ধরো একটা শক্তি আছে, সাপোজ এখানে একটা শক্তি আছে, ই দ্বারা যদি আমরা প্রকাশ করি, এই ফোটনের মধ্যে একটা শক্তি আছে না, ই কি করে, এই ইলেকট্রনগুলো ওই শক্তিটাকে নিজের কাছে নিয়ে নেয়, অ্যাবজর্ব করে, নিজের কাছে নিয়ে নেয়, এবং সেই করে কি যে ওই শক্তি তো পাইলো, তখন ওই তো থাকবে না এখানে, ওই কি নিউক্লিয়াসের এখানে থাকবে? ওই তো থাকবে না। আচ্ছা তখন ওই কি করে কি, এখান থেকে চলে যায়, একটা ভি বেগ নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, না আমি থাকবো না এখানে, আমি চলে যাব। তো ইলেকট্রন তো গতিশক্তি আছে একটা 1/2 mv² দ্বারা যদি আমরা প্রকাশ করি, তো ওই যে চলে গেল, কিন্তু চলে যাওয়ার সময় আমি কি বললাম যে চলে যাওয়ার সময় কিছু একটা ব্যয় করতে হয়, তাই না? কিছু একটা ব্যয় করতে হয়। তো ওই ইলেকট্রনটা তো নিউক্লিয়াস যেটা আছে, ওই পরমাণুতে যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের সাথে তো যে একটা বন্ধন আকারে আছে না, একটা বন্ধন, তো ওই বন্ধনটাকে তো আগে ভাঙতে হবে ইলেকট্রনের, ওই বন্ধনটাকে তো ভাঙতে হবে, তাই না? তো বন্ধনটাকে ভাঙার জন্য ওই কি করে, ওই ইলেকট্রনটা কিছু শক্তি ব্যয় করে, ধরো কিছু একটা শক্তি ব্যয় করলো ওইখানে, ওই শক্তিটা ব্যয় করে তারপরে বন্ধনটা ভাঙে, তারপরে কি করে চলে যায়। তো এই যে ভাঙলো একটা ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তিটাকেই কার্য অপেক্ষক বলা হবে। ব্যয়িত শক্তিটাকেই কার্য অপেক্ষক বলা হবে। কখন? যখন খুব অল্প একটা শক্তি ব্যয় করা লাগে, খুবই অল্প একটা শক্তি ব্যয় করতে হয়, যে সবচেয়ে কম পরিমাণ শক্তি আমি ব্যয় করলাম, সবচেয়ে কম পরিমাণ শক্তি ব্যয় করে আমি এখান থেকে চলে গেলাম। তাহলে যদি সবচেয়ে কম পরিমাণ শক্তি ব্যয় করতে পারে, তাহলে তার যে গতিশক্তি আছে, এই গতিশক্তি যে ভিটা, আসলে ভিটা ম্যাক্স হবে না? মানে বিষয়টা তোমরা বুঝছো? বিষয়টা হইলো ওই যে ইলেকট্রন ফোটনের কাছ থেকে শক্তি নিল, হ্যাঁ, সবচেয়ে শক্তি নিল, এই শক্তিগুলো নিয়ে
তাহলে ইলেকট্রনের মধ্যে এখন কয়টা মানে কি কি শক্তি আছে? ইলেকট্রনের মধ্যে একটা আছে, ইলেকট্রন যখন চলে যাবে ভি বেগ নিয়ে, হাফ এম ভি স্কোয়ার, এই যে গতি শক্তি আছে, প্লাস কি আছে ইলেকট্রনের একটা ব্যয়িত শক্তি। এই ব্যয়িত শক্তিটাকে আমরা যদি এই ব্যয়িত শক্তিটা খুব ন্যূনতম হয়, তাহলে এই ব্যয়িত শক্তি ন্যূনতম হইলে তাহলে এইখানে এই শক্তিটা বেশি হবে, আর এই শক্তিটা বেশি হইলে কি তার মানে বেগ বেশি হবে, বেগ বেশি হলে তো শক্তিটা বেশি হবে আলটিমেটলি, তাই না? ওকে, তো এই যে ন্যূনতম শক্তি যখন থাকে, ন্যূনতম যখন ব্যয়িত শক্তি থাকে, এটাকে আমরা বলি কার্য অপেক্ষক। বুঝছো? তোমরা একটু জানাও, হ্যাঁ বুঝছো কিনা। আমি তো আজকে নতুন, আমি তো ভুল হইতে পারে, তোমরা একটু জানাও আসলে কি হয়েছে, বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো না। তো এই যে দেখো, এটা হলো ন্যূনতম শক্তি, ব্যয়িত শক্তি, বা এটাকে আমরা বলতে পারি কার্য অপেক্ষক। আচ্ছা, কার্য অপেক্ষক তো জানলাম, কিন্তু এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এটাকে কি ই দ্বারাই প্রকাশ করা হয় নাকি অন্য কিছু দ্বারা প্রকাশ করা হয়? না, আসলে এটাকে কিছু কিছু বইয়ে ডাব্লু নট অথবা কিছু কিছু যে বইয়ে যে ফাই নট, এই দুইটা দ্বারা প্রকাশ করা আছে। তো তোমরা যে কোনো একটা দ্বারা প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নাই। তা আসলে এখন ম্যাথটা করি, ম্যাথে কি বলছে দেখি। ম্যাথে বলতেছে কি যে এই যে দেখো, এইখানে আমাদের কম্পাঙ্ক দিছে, এইখানে দিছে কার্য অপেক্ষক। আচ্ছা, সবকিছু দিছে, ঠিক আছে, বুঝলাম। তাইলে এখন আমরা সূত্রটা লিখবো। সূত্রটা আমরা কি শিখছি? যে সূত্রটা আমরা জানি যে একটা ইলেকট্রন বা একটা ফোটনের যে শক্তিটা, এই শক্তিটা কিসের সমান হবে? এই শক্তিটা সমান হবে ওর গতিশক্তি, সর্বোচ্চ যে গতিশক্তি, প্লাস একটা ব্যয়িত শক্তি, কার্য অপেক্ষক যেটাকে, সেটাকে তুমি যদি ফাই নট দ্বারা প্রকাশ করো, ফাই নট, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের চাইছিল যে গতিশক্তি কত হবে, সর্বোচ্চ গতিশক্তিটা কত হবে। তাহলে কি এপারে নিয়ে আসো, এটা কত হবে? আচ্ছা, তাহলে বলো এখানে ই কত? ই এর মান তো দেওয়া নাই, কিন্তু আমরা জানি যে ই ম্যাক্স প্ল্যাঙ্কের যে তত্ত্ব, সেই অনুযায়ী আমরা জানি ই এর মানে ভ্যালুটা আসলে যে ম্যাক্স প্ল্যাঙ্কের যে ধ্রুবক, আর আরেকটা কি লেখা যেতে পারে এখানে, নিউ মাইনাস ফাইভ, সরি, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? 6.626 ইন্টু বলো কত, 10⁻34 ইন্টু এখানে নিউ এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো তো কত দেওয়া আছে, 2 ইন্টু 10⁻15 মাইনাস, দেখো তো ইয়ে কত দেওয়া আছে, এই যে এখানে কার্য অপেক্ষক কত দেওয়া আছে, 3.26 ইন্টু 10⁻−19। আচ্ছা, এই যে ক্যালকুলেশন ছেলেপেলে কিন্তু করে, এ পর্যন্তই করে। ক্যালকুলেশন করার পরে বলে কি যে ভাই এই ক্যালকুলেশন আমাদের তো এখানে ক্যালকুলেটর দেওয়া নাই, তাইলে এই ক্যালকুলেশনটা করতে গেলে তো অনেক সমস্যা হবে, আমরা কি করব, এটা রেখে দিই, ম্যাথটা করবো না আর। অনেকে ম্যাথটা করার চেষ্টা করে, অনেকে আবার কি করে, ম্যাথটা দেখেই প্রথমে ভয় পায় যে না ম্যাথটা আমি করবো না, ম্যাথটা অনেক বড় ক্যালকুলেশন, এই যে ইনভার্স কত 34 দেওয়া আছে, তারপর 10⁻15 দেওয়া আছে, 19 দেওয়া আছে, এগুলো তো দেখেই ভয় লাগছে, এগুলো ম্যাথটা করবো না, এটা স্কিপ করি, পরে নিচের দিকে যায়। আবার অনেকেই করে ম্যাথটা করতে যায় দেখে যে এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসার পরে মাথা ঘুরায় যায়, মাথা ঘুরাই যাওয়ার পরে এটা বাদ, পরেরটাতে যায়। কিন্তু আসলে এটা খুবই সহজ, এত বেশি প্যারানোর কোনো দরকারই নাই। আচ্ছা দেখো তো এখানে 3.26, আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে 3 পয়েন্ট, আমরা তো জানি যে 2 এর পরে যদি 5 এর পরে যদি মানে বেশি সংখ্যা থাকে, তাহলে ওটাকে আমরা 6.3 দ্বারা তো লিখতে পারি, তাই না? 2.6 না লিখে 6.3 লিখলাম এখানে, আর এখানে কত রাখলাম, আচ্ছা 2 ইন্টু 15 মাইনাস যা আছে তা। আচ্ছা দেখো তো এই যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, এগুলা এগুলা
এগুলো বাদ দিবা, এগুলো ক্যালকুলেশন করার দরকার নাই, এগুলো ওভাবে যেভাবে আছে সেভাবে রেখে দিবা। তুমি কি করবা, তুমি শুধু যেই দশমিক যে সামনে যেই পয়েন্টগুলো সংখ্যাগুলো আছে, পূর্ণ সংখ্যা আছে, তারপর দশমিক বা ভগ্নাংশ আছে, এগুলোকে তুমি কি করবা, এগুলোকে আগে ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, এটার সাথে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 2 হাজার থেকে 1, আর এই যে এখানে 6 দুগুণ 12 কে 13, 13.26। আচ্ছা, 13.26 থেকে যদি আমরা এখানে তাহলে আজ লিখে নিই এটা, এখানে বলো তো কত হবে এবার? 10 ইনভার্স 34 আছে আর এখানে আছে 15, তাহলে প্লাস আর মাইনাস, তাহলে কত হবে এখানে? মাইনাস 19, তাই না? আচ্ছা, তারপর 3.26 ইন্টু 10 ইনভার্স 19। দেখো 13.26 আর 3.26, এই 13.26 থেকে যদি আমরা 3.26 বাদ দিই তাইলে হয়ে যাবে 10 ইন্টু 10 ইনভার্স 19। মনে হচ্ছে কি জানো, যে আমরা অনেকক্ষণ ধরে আসলে ম্যাথটা করতেছি, আমাদের তো এত টাইম পাবো না, সব শেষ একবারে, কারণ অনেকগুলা যে আছে একটা করতে যাই তো আমাদের 5 মিনিট 10 মিনিট চলে যাবে। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হলো কি, এটা তো তোমাদেরকে আমি প্রথম দেখাচ্ছি যে ক্যালকুলেশনগুলো কিভাবে ভেঙে ভেঙে হয়, তো এই কারণে টাইমটা লাগতেছে। কিন্তু তুমি যখন নিজে নিজে করতে যাবা, 2-1 প্র্যাকটিস করবা, তখন দেখবে যে খুব তাড়াতাড়ি 1 মিনিটও লাগতেছে না, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে সব। আচ্ছা, তাহলে এখানে কত হবে? এটাকে অপশনে দেওয়া আছে কি জানো, এখানে দেখো তো অপশনে যেটা দেওয়া আছে, এখানে একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা অপশনগুলো দেখতে পাবা ভালো করে। আমাদের বের হয়েছে কত? 10 ইন্টু 10 ইনভার্স 19 বের হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অপশনে কত দেওয়া আছে? অপশনে দেওয়া আছে কি দেখো তো, 1 ইন্টু 10 ইনভার্স 18, 5 ইন্টু 10 ইনভার্স 19, এখানে ইনভার্স হবে। আচ্ছা, তারপরে 1 ইন্টু 10 ইনভার্স 10, তারপরে 5 ইন্টু 10 ইনভার্স, অনেক কিছু দেওয়া আছে অপশন। আচ্ছা, এটাকে তো তুমি এখান থেকে একটা শূন্য ওই পারে দিতে পারো, লিখতে পারো না এরকম যে 1 ইন্টু 10 ইনভার্স 18, এভাবে লেখা যায় না? এটাকে 10টাকে আমি 1 লিখলাম আর এই পারে একটা বাড়াই দিলাম, তাহলে কত হয়? +1 যোগ করলেন -18 হয়। তো এইভাবে আমরা অপশন দেখো তো একে মারবো, ঠিক আছে? তার মানে প্রথমটার উত্তর হবে কোনটা? 1 ইন্টু 10 ইনভার্স 18। তোমরা কি বুঝছো? এই ম্যাথটা আসলে একটু বড় লাগতে পারে তোমাদের কাছে, একটু জটিল ছিল। তোমরা কি বুঝছো, নাকি রোজা লেগে গেছে সবার, নাকি নতুন দেখে ঝামেলা হচ্ছে? আমি কি বুঝাতে পারছি? একটু জানাও তো। কমেন্ট কি পড়া যাচ্ছে না, নাকি সমস্যা হয়েছে বুঝলাম না, একটু জানাও। আচ্ছা, তাড়াতাড়ি করি, ঠিক আছে? সময় হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে দেখো, একটু মনোযোগ দাও, খুবই সহজ, বেশি প্যারা নেই। 2 নম্বরটা কি বলতেছে, যে কোনো একটি যৌগের মধ্যে একই উপাদানের কিছু তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 25 বছর। আচ্ছা, 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থ কত অবশিষ্ট থাকবে? আচ্ছা, ঠিক আছে, প্রশ্ন করে তো কিছুই বুঝিনি, মার্শাল্লাহ। বিষয়টা হইলো, ধরো ম্যাথ করার প্রথম শর্তটা কি আসলে? ম্যাথ করার কোনো সাবজেক্টে, যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক বা ম্যাথ হোক, কোশ্চেনগুলো যেগুলো দিবে, এই সলভ করার প্রথম উদ্দেশ্য বা প্রথম কারণ। আচ্ছা, তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো আমার পরিচয়টা আসলে কি, তাহলে আমি কি বলবো? যে হয়তো আমার বাবার নাম বলবো, নাহলে কি বলবো, যে আমি কোথায় পড়াশোনা করি সেটা বলবো, তাই না? তো এই যে ম্যাথগুলো যখন তুমি করবা, তখন তোমাকে প্রথম যে জিনিসটা দেখতে হবে, এটা আসলে কোন টপিকের, ম্যাথটা আসলে কোন টপিকের বা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা তোমাকে কিন্তু দেখতে হবে। তুমি যদি নাই জানো যে ম্যাথটা আসলে কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে বা কোন টপিক থেকে নেওয়া হয়েছে, তাহলে তুমি সূত্র কোনটা অ্যাপ্লাই করবা? তুমি তো জানোই না কিছু, বুঝো নাই? তো তোমাকে আগে চিন্তা করতে হবে যে আসলে এটা কোন চ্যাপ্টার বা টপিকের। দেখো তো, এই যে কোনো একটি যৌগের মধ্যে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে, অর্ধায়ু দেওয়া আছে, তো এটা তো বোঝাই যাচ্ছে যে এটা যে তোমাদের নবম চ্যাপ্টার, যেটা সেকেন্ড পেপার, পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারের কোশ্চেন। তো
এই চ্যাপ্টারের কোশ্চেন যেহেতু, আচ্ছা ওই চ্যাপ্টারের যেই লগুলো আছে ওগুলো দিয়ে আমরা লিখি। ধরো এটা হলো সম্পূর্ণ, ধরো এক, ঠিক আছে, এক সম্পূর্ণ, কোনো ভাঙ্গা নাই, মানে কি বলবো, এর একটা পূর্ণ সংখ্যা, কোনো কিছু ভাঙ্গা নাই, একটা যৌগ বলতে পারো, একটা তেজস্ক্রিয় পদার্থ বলতে পারো, কোনো ভাঙ্গা নাই। আচ্ছা, এইখানে আমাদের প্রশ্নে বলে দিছে যে এই তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 25 বছর। অর্ধায়ু মানে কি, মানে কতদিন টিকবে, আসলে এটার অর্ধায়ু হলো যতদিন টিকবে তার মানে অর্ধেক একটা বছর, তাই না, ক্ষয় হবে যেটা তার অর্ধেক একটা বছর। ধরো এই 25 বছর এখানে দেওয়া আছে, তার মানে কি 25 বছর পর এই যে সম্পূর্ণ যে যৌগটা আছে না, এ তো সম্পূর্ণ ছিল, 25 বছর পর কি হয়েছে কি, এটা অর্ধেক হয়ে গেছে, এই যে অর্ধেক হয়ে গেছে 25 বছর পর। এটাই হলো আসলে অর্ধেক। অর্ধেক কি বলা হয়, যে কত বছর পরে এটা আসলে অর্ধেক হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে, অর্ধেক ক্ষয় হয়ে যাবে আসলে বিষয়টা। তো আমাদের বের করতে বলছে যে 100 বছর পর, 100 বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থ কত অবশিষ্ট থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। আমরা তো কেবল 25 বছর বের করছি, তাই না, এভাবে আমরা 100 বছর বের করবো, ঠিক আছে। এই ধরো এখন এখানে হাফ আছে না, আচ্ছা আরো 25 বছর দাও। আচ্ছা আরো 25 বছর পর এটা আরো হাফ অর্ধেক হয়ে যাবে, যেহেতু 25 বছর পর পর এটার অর্ধায়ু, মানে 25 বছরটা আসলে অর্ধায়ু, তার মানে 25 বছর পর পর এটা অর্ধেক হয়ে যাবে, বিষয়টা এরকম না। তাহলে এই যে হাফ আছে, 25 বছর আরো যদি অতিবাহিত হয় তাহলে এটা অর্ধেক হয়ে গেলে 1/4 হইলো। আচ্ছা ঠিক আছে, আরো 25 বছর দাও, যতক্ষণ না 100 বছর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আরো 25 বছর দাও। আচ্ছা আরো 25 বছর দিলে এটা যদি অর্ধেক হয়ে যায় তাহলে 1/8। এটা কি বুঝছো? এই যে দেখো 1/2 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কি হবে, 1/4 হবে না, আবার 1/4 কে যদি 2 দ্বারা ভাগ করো 1/8 হবে না, বিষয়টা এরকম। তার মানে এখানে আরো 25 বছর দাও, দেখো তো এখনো হয়েছে কিনা, আমরা কতখানি দিব। এই যে প্রথমে দিলাম 25 বছর, 25 25 50, 50 আর 25 75, এই যে 100, এবার 100 হবে। তাহলে এবার কি হবে, এই যে 8 আছে, মানে এই পুরোটা যেটা আছে এটার আবার অর্ধেক হয়ে যাবে, এটার অর্ধেক কত, 1/16। তাহলে দেখো এইখানে অপশনে দেওয়া আছে এক জায়গায় 1/16। এই যে আমরা যদি এটা মুছে দিই সম্পূর্ণটা, তাহলে দেখবো যে 1/16, এই যে ডি নম্বর 1/16। বুঝছো? হ্যাঁ, ওকে। আচ্ছা, আচ্ছা এখন একটা প্রশ্ন দেখো তো, সরল ছন্দিত গতির সমীকরণ। সরল ছন্দিত গতি তোমরা পড়ছো, সরল ছন্দিত গতি তোমরা তো জানো হয়তো। এটা কোন চ্যাপ্টারে, এটা ফার্স্ট যে পেপার আছে, ফার্স্ট পেপারে যে অষ্টম আমাদের আছে, সেটা কি পর্যায়ভিত্তিক গতি, এই চ্যাপ্টারে, তাই না। তো ওই চ্যাপ্টারে কিন্তু করতে গেলে প্রথমের দিকে এই টপিকটা আছে যে সরল ছন্দিত গতির সমীকরণ, প্রথমের দিকে দেওয়া আছে, ওখানে ব্যাপককরণ করছে, ব্যাপককরণ করে বের করছে। আমি কি তোমাদের ব্যাপককরণটা দেখাবো, আবার এই সমীকরণটা বের করে আবার দেখাবো, তোমরা কি চাও দেখাবো, নাকি বলে দেবো উত্তরটা কত সমীকরণটা, বলো। তোমরা যদি চাও দেখতে তাহলে আমি দেখাবো। বলো বলো। আমি কি সমীকরণটা দেখাবো। তোমরা স্প্রিং এর জন্য কি পড়ছো, তোমরা স্প্রিং এর জন্য জানো যে স্প্রিং এর যে বলটা, স্প্রিং বলটা এইটা তার সরণের সমানুপাতিক, কিন্তু বিপরীত দিকে হয় এফ সমানুপাতিক -x হয়, তাই না। আচ্ছা এফ এর জন্য কি লেখো তোমরা, এখানে এম এ লিখলাম -x, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এই যে এম এই পারে রাখলাম, ঠিক আছে। আচ্ছা এম এই পারে রাখলাম, আর এখানে এটা আছে না, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, ডিডিটি অফ ভি লিখতে পারি না। আজান দিচ্ছে। ধরো এই যে সমানুপাতিক যে চিহ্নটা আছে, এটাকে যদি আমরা উঠাই দিই তাহলে আমরা কি পাবো, একটা ধ্রুবক পাবো। বলো এটা কি লেখা যাবে, এটা কি বুঝছো, এখান থেকে যে ভি, ভি কে আবার লেখা যায় ডিডিটি অফ এক্স। এবারে প্লাস দিয়ে এবারে আমরা লিখলাম, এবারে 0 লিখলাম। এই এমটাকে আমরা রাখবো না, এমটাকে আমরা রাখবো না, এমটাকে আমরা উঠাই দিব। তাহলে আমরা দুই পক্ষে মানে উভয় পাশে আমরা যদি এম দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, এখন এই যে এটাকে আমরা কি লিখি,
অতএব আমাদের সমীকরণটা কি দাঁড়াবে? এই যে সমীকরণ, তো যেখানে এই অপশনটা আছে সেখানে তুমি মানে মানে টিক দিবা বা পূরণ করবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা তাইলে গেল এটা, তাই না? আমি কি রাখবো? তোমরা কি দেখতে অসুবিধা হচ্ছে? তোমরা কি দেখছো এই জিনিসটা? তাহলে আমি মিশাই দিলাম। আচ্ছা এই তো গেল, এখন আসলে পরেরটাতে যাই। এই প্রশ্নটা কি বলতেছে যে বস্তুর 5 নম্বর প্রশ্ন, হ্যাঁ 5 নম্বর যে কোশ্চেনটা, এটা কি বলতেছে দেখো তো। বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা জানি R ইকুয়াল টু রো এল বাই এ, এটা তো আমরা জানি তাই না? তো আপেক্ষিক রোধ কোনটা? আপেক্ষিক রোধ হলো রো। আপেক্ষিক রোধ রো তোমরা বলতে পারো ভাই এটা তো এই যে দৈর্ঘ্য আছে, ক্ষেত্রফল আছে, তারপর দৈর্ঘ্য আছে, এগুলোর উপরে নির্ভর করে, আবার রোধ আছে এগুলোর উপরে নির্ভর করে। তাহলে এখানে অপশনে উত্তর হবে কত? এখানে উত্তর হবে কত দেওয়া আছে, তাহলে এখানে উত্তর হবে যে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে তো ভাই সবগুলা উত্তর হবে ভাই, এ উত্তর হবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উত্তর হবে, তড়িৎ প্রবাহ ওইটা উত্তর হবে। তার মানে এখানে দুইটা উত্তর হবে, তার মানে প্রশ্নটা ভুল দেওয়া আছে, দুইটা উত্তর হবে, তাই না? বিষয়টা আসলে ওই রকম না। বিষয়টা হইলো যে আমাদের যে আপেক্ষিক রোধ আছে না, এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে, দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো ম্যাটেরিয়াল, আর একটা হইলো কি তাপমাত্রা বা টেম্পারেচার। এই দুইটা বিষয় ছাড়া এই আপেক্ষিক রোধ অন্য কোনো বিষয়ের উপর নির্ভর করে না, মনে রাখবা। এই দুইটা বিষয় ছাড়া আপেক্ষিক রোধ কোনো কারণে চেঞ্জ হবে না। একটা বস্তু বা তার কোন ম্যাটেরিয়াল বা কোন পদার্থ বা কোন উপাদান দ্বারা তৈরি বা গঠিত ওইটার উপর নির্ভর করে, আর একটা হলো টেম্পারেচার উপর নির্ভর করে। তো এইখানে দেওয়া আছে দেখো, তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রার উত্তর হবে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও হবে না, আর দৈর্ঘ্য হবে না, অন্য কোনো কিছু হবে না। তড়িৎ প্রবাহ তো আগে অপশনে বাদ, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা তাহলে 6 নম্বরটা দেখো। 6 নম্বরটা কি বলছে যে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করে কোনটা, কোন তত্ত্ব? তোমাদের বইয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের যে সূচনা, এই বইয়ে দেখবা যে খুব সুন্দরভাবে দেওয়া আছে, এর একবারে মুখস্থ বিদ্যার প্রশ্ন, খুব সুন্দরভাবে দেওয়া আছে যে প্লাঙ্কের তত্ত্ব ওখানে দেওয়া আছে। তত্ত্ব না আসলে, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেখবা দেওয়া আছে কি যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, ওখানে কি দেওয়া আছে? প্লাঙ্কের কথা লেখা আছে, খুব হেডলাইন দিয়ে লেখা আছে, একবারে বড় করে হেডলাইন দিয়ে লেখা আছে। তার মানে এটা আর কি, এটা তো মুখস্থ বিদ্যা, এটা এমনি পারার জিনিস, এটা অন্য কিছু করা লাগবে না। তো এই যখন থিওরিটিক্যাল প্রশ্ন দেয় বা ছোট ছোট প্রশ্ন দেয়, তখন কিন্তু তোমার টাইম বেঁচে যায়, এটা একটা ভালো দিক। তো অ্যাডমিশনে যখন এরকম থিওরি প্রশ্ন দেয় না, তখন খুব ভালো, খুব কাজে দেয়, কারণ ম্যাথগুলো করার সময় টাইম তখন পাওয়া যায় এক্সট্রা। আচ্ছা দেখো তো এই যে 7 নম্বর কোশ্চেনটা এখন কি দেওয়া আছে, যে নিউক্লিয়ার বন্ধন শক্তি হলো ড্যাশ, এখানে ড্যাশ দেওয়া আছে নিউক্লিয়াসে একত্রে বেঁধে রাখা শক্তি। আচ্ছা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, কেন্দ্রে কি কি থাকে নিউক্লিয়াসে? নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে প্রোটন প্লাস ইলেকট্রন, তাই না? যেটা কেন্দ্র, সরি টু রয়েছে, প্রোটন প্লাস নিউট্রন। তো এখানে প্রোটন যেটা দেওয়া আছে, এই প্রোটনটা কি, এটা তো প্লাস, আর এটা নিউট্রনটা কি, এটা তো মানে কোনো কিছু না, নিউট্রাল। তো এই দুইটা থাকে। আচ্ছা ধরো তোমার ভাই কিছুক্ষণ আগে বললো যে প্লাস মাইনাসে একটা সংযুক্ত হওয়ার সম্ভাবনা আছে, প্লাস কি করে মাইনাসকে আকর্ষণ করে, মাইনাস কি করে প্লাসকে আকর্ষণ করে। আচ্ছা প্লাসে প্লাসে তো এটা খুব হয় মানে হওয়ার কথা না, এটা তো বিকর্ষণ করার কথা। আচ্ছা তাও মাইনে নিলাম, প্রোটন তো প্লাস, এটা তো নিউট্রাল, তাহলে এরা কিভাবে একসাথে নিউক্লিয়াসের কেন্দ্রে কিভাবে থাকে? এরা একটা তো প্লাস একটা তো নিউট্রাল, তাহলে কিভাবে থাকে? এটা যদি মাইনাস হইতো তাহলে কোনো কথাই ছিল না, দুইটা এক বলে আকর্ষণ করে ওর মধ্যে থাকতো, কোনো কথা ছিল না। কিন্তু এটা তো প্লাস, প্রোটন আর নিউট্রন তো এই যে এটা আসলে নিউট্রাল, তাহলে কিভাবে থাকে, কি কারণে থাকে? তুমি কি কখনো ভেবে দেখছো এটা?
হ্যাঁ, তোমরা কি কখনো ভেবে দেখছো কি কারণে থাকে? এটা হলো নিউক্লিয়াসের ভিতরে যে কেন্দ্রে একটা বন্ধন শক্তি কাজ করে, বুঝছো? নিউক্লিয়াসের ভিতরে কেন্দ্রে একটা বন্ধন শক্তি কাজ করে। ওই বন্ধন শক্তি কাজ না করলে বা বন্ধন শক্তি না থাকলে তখন কখনোই প্রোটন আর নিউট্রন একসাথে থাকবে না। তো এখানে প্রশ্ন বলছে নিউক্লিয়ার বন্ধন শক্তি কি? আসলে নিউক্লিয়ার বন্ধন শক্তি ড্যাশ নিউক্লিয়াসে একত্রে বের রাখা শক্তি। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা হবে এ নাম্বার, প্রোটন ও নিউট্রন সমূহকে একত্রে যে রাখে সেটাকে আমরা বলি নিউক্লিয়ার বন্ধন শক্তি। এই বন্ধন শক্তির কারণেই প্রোটন প্লাস হওয়ার সত্ত্বেও নিউট্রন যখন নিউট্রাল, কোনো কিছু নাই, জিরো হওয়ার সত্ত্বেও একসাথে থাকে, বুঝছো? আচ্ছা, 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে 40 ইন্টু 10⁻, কত, 20 কুলম্ব চার্জযুক্ত একটি বস্তু এত ভোল্ট পার মিটার মানের সুষম বৈদ্যুতিক ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় আছে, বস্তুটির ভর কত কেজি? খুব ইজি একটা কোশ্চেন। একটা বস্তু, আচ্ছা, এই বস্তুটা কখন ঝুলন্ত অবস্থায় থাকবে? ধরো এইদিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, সেটা এদিকে কাজ করছে, আর বস্তুটার যে ভর ওজন সেটা এদিকে কাজ করছে। কখন ঝুলন্ত অবস্থায় থাকবে? এটা যদি সমান হয় তাহলে ঝুলন্ত অবস্থায় থাকবে না? বলো তো। এফ, যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, এই ফোর্সটা যদি এই যে তোমার যে ভর, মানে এ ভর ইন্টু ত্বরণ, এই ত্বরণ যদি সমান হয় তাইলে কি একসাথে থাকবে না? ঝুলন্ত অবস্থায় একবারে কোনো দিকেও যাচ্ছে না। যদি এটা বেশি হতো এদিকে চলে যেত, যদি এম জি বেশি হতো এদিকে চলে আসতো। ঝুলন্ত অবস্থা আছে মানে কি দুইটা সমান আকারে আছে। আচ্ছা, এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু ই এম জি লিখতে পারি। দেখো এফ কিউ ই, এত সহজ সূত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে কত? 40 ইন্টু 10⁻10 ইনভার্স কত দেওয়া আছে এখানে? আচ্ছা, 10⁻20 চার্জযুক্ত একটি বস্তু 4.9 ইন্টু 10⁴ ভোল্ট মিটার। তার মানে এখানে চার্জের মানটা দেওয়া আছে না, চার্জযুক্ত যে কি কিউ যেটা, এটা দেওয়া আছে। তাহলে তুমি এখানে কি লিখবা? এটার মান বসাবা, আর এখানে কত দেওয়া আছে? ই এর ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে এম, তো সিম্পল। আচ্ছা, তাহলে কিউ এর ভ্যালুটা বসাই, 40 ইন্টু 10⁻20 ইন্টু এর ভ্যালু, এবারে তো এম 9 ইন্টু 9.8। আচ্ছা, তাহলে এমটা ওই পারে রাখো, আর এ 9.8টাকে এপারে নিয়ে আসো। তাহলে কত হয়? 9.8টাকে এপারে নিয়ে আসো, আর এমটাকে এপারে রাখো, যে তোমরা এম বের করতে যাচ্ছি। 9.8 9.8। তোমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে। তোমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছ, সামনে এখন দিবা তো, আর এমনিতে তো অনেকগুলো অ্যাডমিশন পরীক্ষা দিয়েছো, কিছু কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। যেমন এরকম 4.9, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, তাকে আবার 2 দিয়ে গুণ করলে কত হয়। কারণ কি, এই যে অভিকর্ষ ত্বরণ যেটা আছে 9.8, এইগুলো প্রতিটা বেশিরভাগ ম্যাথে কিন্তু এটাতে আমাদের ক্যালকুলেশন করা লাগে। তো বেশিরভাগ ম্যাথে যেহেতু এটাতে ক্যালকুলেশন করা লাগে, তো এইটার গুণিতকগুলো কি কি, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 4 দ্বারা গুণ করলে কত হয়, অত বেশি মনে রাখার দরকার নেই। খালি 2 দ্বারা ভাগ করলে বা 2 দ্বারা গুণ করলে কত হয়, এইটা তুমি একটু মনে রাখবা, তাহলে দেখবো অনেক কিছু সহজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই যে এখানে কত 4.9 আছে, 4.9 যদি আমরা 9.8কে ভাগ করি তাহলে এখানে আসবে 2। আর এখানে কত আছে? 40 আছে, এখানে 2 আছে, তাহলে 2 দ্বারা যদি আমি 40কে কাটি তার মানে এখানে আসবে 20। তাহলে এখানে কত থাকে? এখানে আছে 10⁴, এখানে আছে 10⁻20। তাহলে এখানে এম এর মানটা আসবে, এখানে যদি 4 তুমি বাদ দাও তাহলে এখানে আসবে আলটিমেটলি 20 ইন্টু 10⁻16। আচ্ছা, দেখি তো এবার কত দেওয়া আছে আমাদের ইয়াতে। আমাদের আসছে কত? 20 ইন্টু 10⁻16 দেওয়া আছে, তাই না? আমাদের এইটা আসছে। আচ্ছা, অপশন দেখি তো, অপশনে কি কি দেওয়া আছে। অপশন দেখি আগে। অপশনে এই যে এখানে অপশনগুলো দেখো, এই দেখো প্রথম অপশনে, প্রথমটাতেই দেওয়া আছে। এটা আসলে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এখানে লেখা আছে আসলে 20 ইন্টু 10⁻16, তার মানে এটা হবে। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এটা তো শেষ। আচ্ছা, 9 নম্বরটা কি দেখো। 9 নম্বরটা কি বলছে যে 100 ওয়াটের একটি বাতি, মানে এর 5টি বাতি, এটা তো 5টি বাতি দিনে কয়টা বলছে গো? আচ্ছা, কি বলছে 100 ওয়াটের 5টি বাতি দিনে 8 ঘন্টা জ্বললে মে মাসে কত কিলোওয়াট বিদ্যুৎ ব্যয় হবে? আচ্ছা, মে মাস কত দিনে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মে মাস তো 31 দিনে, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 31 দিনে। হ্যাঁ, তো 31 দিনে যদি হয়, আমাদের বের করতে বলছো কত ব্যয়িত, কতটুকু ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তির সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু পিটি জানি, তাই তো? ডাব্লিউ ইকুয়াল টু পিটি জানি, আমাদের পিটি এই দুইটা লাগবে, তাহলে আমরা ডাব্লিউ বের করতে পারবো। আচ্ছা, পি কত দেওয়া আছে? 100 ওয়াটের 5টি বাতি। কয়টা বাতি? 5টা। আমাদের বের করতে হবে কিন্তু কিলোওয়াটে। এই যে কিলোওয়াট এখানে দেওয়া আছে না, কিলোওয়াটে